আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুজুর না ইয়া আহলাল কুবুর। আশা করি সবাই ভালো আছেন। বাহ, সুন্দর বাংলা সেকেন্ড পেপার ক্লাস, উপরে ফার্স্ট পেপার লেখা, এটাই আমাদের বৈচিত্র্য, চিন্তা করে না। আজকের ক্লাসটা বাংলা সেকেন্ড পেপার নিয়ে, সব কমন পড়বে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ফার্স্ট পেপার নিয়েও যেহেতু আমরা কিছু আলোচনা করব, সবাই দ্রুত যুক্ত হন। ক্লাস সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে, একটু কমেন্টে জানান, আর বিভিন্ন পারলে শেয়ার করে দেন আর কি, যদি পারেন আর কি শেয়ার করে দেন। জি, আচ্ছা, ঠিক আছে। সাউন্ড শোনা যাচ্ছে, এভরিথিং ওকে, একটু কমেন্টে জানান তো প্লিজ, একটু কমেন্টে জানান। সাউন্ড, ওয়ালাইকুম আসসালাম। জি, মরিচিকা ফার্স্ট দিচ্ছেন, রাহিদুল ইসলাম। হুম, ক্লাসটা করেন, ক্লাস করলেই পরে বুঝতে পারবেন যে কতটুকু কমন পড়বে, কতটুকু কমন পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের যত প্রশ্ন আছে সবগুলোই আজকে ইনশাল্লাহ আমরা দেখব, যত প্রশ্ন আছে। আচ্ছা, হ্যাঁ, সবাই বাকি যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু ট্যাগ টুক দিয়ে দেন, যাতে করে হচ্ছে ক্লাসটা করতে পারে। কারণ আপনারা এইচএসসি পরীক্ষার আগে যে ক্লাসটা দেখতে চান, যে স্যার আমাকে এমন একটা আলাদিনের ম্যাজিক দেখান যেটা ঘষলেই হচ্ছে প্রদীপ বের হয়ে আমার সব কমন পড়বে, এটা কিন্তু সেই ক্লাসই এটা। সবাই দ্রুত যুক্ত হন। জি, ওয়ালাইকুম আসসালাম, সবাই দ্রুত যুক্ত হন। আচ্ছা, ফার্স্টেই আসেন, আমাদের বাংলা প্রথম পদ, সরি সেকেন্ড পেপারে কি কি আছে এটা আমাদের দেখা দরকার। হ্যাঁ, সেকেন্ড পেপারে খুব কেয়ারফুলি দেখেন, ক্লাসটা শেষ করার পরে আপনাদের যত প্রশ্ন আছে সব কিছু আপনারা বলবেন। ফার্স্টে দেখি আমরা মান বন্টনের দিক থেকে বাংলা সেকেন্ড পেপারে কি কি আছে আমাদের, যে কাঠামোতে আমাদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে, দেখেন, এক নম্বর হচ্ছে উচ্চারণের নিয়ম বা নির্ণয়। আপনারা যেহেতু টেস্ট পরীক্ষা অনেকে দিচ্ছেন, অনেকের ইয়ার ফাইনালে সেকেন্ড পেপার ছিল, তো দেখেন উচ্চারণের নিয়ম ও নির্ণয়। নিয়ম বলতে হচ্ছে সংবৃত বিবৃত উচ্চারণ, মনে আছে, বফলা উচ্চারণ, মফলা উচ্চারণ, হাবিজাবি কত কিছু আছে ওইটা। আর নির্ণয় হচ্ছে আপনাকে 8টা শব্দ দেওয়া থাকবে, 8টা শব্দের সঠিক উচ্চারণটা লিখতে হবে। অবশ্যই মনে রাখবেন, এই সঠিক উচ্চারণ লেখার ক্ষেত্রে অবশ্যই হসন্তর দিকটা কিন্তু খেয়াল রাখবেন। যদি হসন্তর দিকটা যদি খেয়াল না রাখেন নাম্বার পাবেন না। যদি এমন হয় যে হসন্ত ঠিকমতো দেন নাই, বা ওকার ঠিকমতো দেন নাই, বা যথাযথভাবে উচ্চারণটা লিখতে পারেন নাই, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। এইগুলো 5 নাম্বার। বানানের নিয়ম, বানানের নিয়মে মাত্র 3টা নিয়ম পড়লেই কমন পড়বে, মাত্র 3 ক্যাটাগরির নিয়ম। কি কি? তৎসম শব্দ বানানের নিয়ম, অতৎসম শব্দ বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম। পড়ছেন কেউ এগুলো? এগুলো পড়ছেন কেউ? হ্যাঁ, প্রমিত বাংলা বানানের নিয়ম, তৎসম শব্দ বানানের নিয়ম, অতৎসম শব্দ বানানের নিয়ম, এগুলো আশা করি সবই পড়ছেন। এখন আরেকটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে, যখন পরীক্ষা চাইছে কিন্তু আমি পারতেছি না, আমি পারতেছি না, আমি কি করব, 3টা থেকে বানায় 5টা লিখলেই হবে। ধরেন আমি তৎসম শব্দেরই 5টা নিয়ম পড়ে গেছি, পরীক্ষার হলে আমার মনে নাই, তাই আমি কি করব, জাস্ট আমি 5টা নিয়ম লিখবো, সেটা তৎসম হোক অতৎসম হোক, যা ইচ্ছা তা হোক, পরীক্ষা নাম্বার পেয়ে যাবেন। আর আরো সহজ হচ্ছে আমাদের জন্য নির্ণয়টা দেওয়া। বিগত, যদি আপনারা কয় বছর, বিগত 5 বছরের কোশ্চেন যদি পড়েন শুদ্ধিকরণ, সেই ক্ষেত্রে আমাদের এগুলো কমন পড়ে যায় বিগত 5 বছরেরটা পড়লে। ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি, আমাদের বিভিন্ন যে বইগুলো আছে, বাংলা গ্রামারের 30 নাম্বারের বই আছে, বা বিভিন্ন কোচিংয়ের বই আছে, সেখানে কিছু কিছু বানান ভুল আছে। বানান ভুল থাকাটা অস্বাভাবিক কিছু না, মানুষেরই যেহেতু লেখা। এই জন্য বানানটা হচ্ছে, আপনারা যদি জাস্টিফাই করতে চান যে আসলে ঠিক না ব্যাঠিক, উচ্চারণটা সঠিক না ভুল, সেটার জন্য আপনারা একটা অ্যাপসের সাহায্য নিতে পারেন। অ্যাপসটার নাম হচ্ছে বানান আন্দোলন। আপনারা এই অ্যাপসটার সাহায্য নিতে পারেন কোনো উচ্চারণ কিংবা বানান নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে। এই বানান আন্দোলন অ্যাপসটা আপনারা কাজে লাগাইতে পারেন। এটা আমার অ্যাপস না, অ্যাপসটা ভালো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এরপর আসি আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীতে দেখি আমরা যে কি, ওই যে বিশেষ্য কয় প্রকার, বিশেষণ কয় প্রকার, হাবিজাবি আছে না, 4টা জায়গার বেশি আসে, আমরা পরবর্তী সাজেশন দিব। বিশেষ্য, বিশেষণ, আবেগ শব্দ, যোজক শব্দ, এই 4টা কোশ্চেন থেকে বেশি কোশ্চেন থাকে, রচনামূলক কোশ্চেন। অবশ্যই মনে রাখবেন, সবগুলো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে উদাহরণ সহ লিখতে হবে। যদি আপনি উদাহরণ সহ না লিখেন, ফুলাফুরি নাম্বার পাবেন না।
আরেকটা হচ্ছে অনুচ্ছেদ থেকে নির্ণয়। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে অনুচ্ছেদ থেকে নির্ণয়, এটা দেওয়ার চেষ্টা করবেন। অনুচ্ছেদ থেকে নির্ণয়টা আরো সহজ। কেন? ধরেন আমি একটা শব্দ লিখলাম সুখ, হ্যাঁ, এখন সুখ কোন ধরনের বিশেষ্য? ধরেন আমি লিখলাম গুণবাচক বিশেষ্য, সুখ হচ্ছে গুণবাচক বিশেষ্য। আমার পরীক্ষার হলে এত গুণবাচক টুনবাচক এত কিছু লেখা দরকার নেই, আমার জাস্ট বিশেষ্য লিখলেই হবে। কথাটা কি বুঝতে পারছেন? আমাকে এত স্পেসিফিকলি কোনটা ওইটা আমার লিখতে হবে না, আমাকে জাস্ট বিশেষ্য লিখলেই হবে। কথাটা কি বুঝা গেছে? এরপর আসেন উপসর্গ বা সমাস নির্ণয়। উপসর্গের মাত্র 2টা কোশ্চেন। কি কি আমি লিখে দিব আপনাদেরকে, ফার্স্টে বলে দিচ্ছি। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। আছে এই কোশ্চেনটা, সেই ভয়ঙ্কর কোশ্চেনটা পড়ছেন? উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। আরেকটা হচ্ছে উপসর্গ কত প্রকার ও কি কি, বা উপসর্গের প্রয়োজনীয় তিনি আলোচনা করা। এই 2টা কোশ্চেন থেকেই কমন পড়ে। উপসর্গ কত প্রকার ও কি কি, গঠনগত মানে উপসর্গদের শব্দ গঠন করে এইটা। আরেকটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, বাস এইটাই। আরেকটা হচ্ছে সমাস নির্ণয়। আমি যদি বিগত 5 বছরের কোশ্চেন যদি পড়ি তাহলে এইটা কমন পড়ার সম্ভাবনা আছে, কমন পড়ার, ঠিক আছে? পড়বেই যে এমন না, অবশ্যই আপনাকে নিয়ম জেনে পড়তে হবে, নিয়ম জেনে। যদি আপনারা সমাস মনে না রাখতে পারেন তাহলে আমি বলবো হচ্ছে উপসর্গের প্রতি আপনারা ফোকাস করবেন। উপসর্গ এইচএসসি 26 ব্যাচের যারা, তাদের জন্য 2টা বিষয় এক্সট্রা আছে এই কোশ্চেনটার ক্ষেত্রে। সেটা হচ্ছে স্যার শব্দ গঠন আর প্রকৃতি প্রত্যয়। শব্দ গঠন আর প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় হচ্ছে বাংলা গ্রামারের সবচেয়ে টাফ টপিক, প্রকৃতি প্রত্যয়। এটা এইচএসসি 26-এর জন্য আছে, ঠিক আছে? 25-এর জন্য নাই, এই জন্য একবারে লিখেই দিছে কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখি যারা সমাস পারেন না তারা উপসর্গ দিবেন। ভাই এখানে তো অথবা দিয়ে আছে, কোনো চিন্তা নাই তো। তারপর দেখেন বাক্যের সংজ্ঞা, বাক্য রূপান্তর। বাক্যের সংজ্ঞা থেকে 2টা কোশ্চেন থাকে বাক্যের সংজ্ঞা থেকে। একটা হচ্ছে ওই যে মনে আছে একটি সার্থক বাক্যের কয়টা গুণ আছে না? 3টা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটি সার্থক বাক্যের গুণগুলা লেখো, এইটা একটা আসে। আরেকটা হচ্ছে ওই যে অর্থগতভাবে বাক্য কত প্রকার ও কি কি, বা গঠনগতভাবে বাক্য কত প্রকার কি কি। একটা হচ্ছে সরল জটিল যৌগিক, আরেকটা হচ্ছে যে অস্তিবাচক নেতিবাচক। এই 3টা কোশ্চেনই হচ্ছে বাক্যের সংজ্ঞায়। অথবা বাক্যের রূপান্তর, সরল থেকে যৌগিক করো, যৌগিক থেকে জটিল করো। তুলনামূলকভাবে এটা একটু জটিল। বাক্য সরল থেকে ওই যে সেন্টেন্স ট্রান্সফরমেশন পড়ছেন আপনারা ইংরেজিতে, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এইটা কিন্তু আছে আপনাদের। ওই যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এরকম করছেন না, বাংলাতে কিন্তু সেম জিনিসটা আছে, একটু জটিল। তবে আমরা যদি বিগত 5 বছর একটা পড়ি মোটামুটি কমন পড়ার সম্ভাবনা বেশি। আমি আবারও বলতেছি এগুলা নিয়ম পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, বাক্য শুদ্ধ, অনুচ্ছেদ শুদ্ধ 100% কমন। বাক্য শুদ্ধ বা বাক্যের অপপ্রয়োগ এটাকে আমরা বলি। যেমন ওই যে অশ্রু জলে বুক ভেসে গেল, অশ্রুতে বুক ভেসে গেল আছে না, ঘাম জলে শার্ট ভিজে গেল, তা আমি এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করছি। আমাকে একটা ভুল বাক্য দেওয়া থাকবে, আমি পুরোপুরি শুদ্ধ বাক্যটা লিখবো। আবারও বলতেছি, অনেকেই আছেন মনে করেন যে জাস্ট ভুল অংশটা লিখলেই হবে। না, ভুল অংশটা লিখলে হবে না, আমাকে পুরোপুরি বাক্যটা লিখতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? সেই পুরোপুরি বাক্যটা বাক্য শুদ্ধি বা অনুচ্ছেদ শুদ্ধিকরণ, আমরা বাক্য শুদ্ধিটাকে প্রেফার করব বেশি। পারিভাষিক শব্দ ও অনুবাদ 100% আমরা পারিভাষিক শব্দ দিব। ওই যে ইংরেজি শব্দের বাংলা পরিভাষা, এনসাইক্লোপিডিয়া অর্থ কি, পাসপোর্ট অর্থ কি আছে না, ওগুলা এক্স রে অর্থ কি, আমরা যদি বিগত 5-6 বছরের পারিভাষিক শব্দগুলো যদি পড়ি মোটামুটি কমন পড়বে। অনেক সময় কমন পড়ে না, না পড়াটাও হইতে পারে, তখন পরীক্ষার হলে কি ওহি নাজিল হয় আর কি, এই টাইপের, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আমরা এবার আসে লিখিত পাঠ। লিখিত পাঠে আমাদের কি কি আছে? লিখিত পাঠে দেখি আমরা, লিখিত পাঠে আমাদের আছে হচ্ছে আজকে দিনলিপি বা অভিজ্ঞতা বা প্রতিবেদন। আপনাদের যারা 25-এর ব্যাচের আছেন তাদের হচ্ছে দিনলিপি আর হচ্ছে প্রতিবেদন। আমি অবশ্যই বলবো 25 ব্যাচের স্টুডেন্টদেরকে আপনারা দিনলিপিটাকে বেশি প্রেফার করবেন। আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে এইটা লিখলে নাম্বার কম দিবে, ওইটা লিখলে নাম্বার বেশি দিবে। না রে ভাই, সব কিছুর জন্য নাম্বার 10। কে বলছে আপনারা এটাতে কম দিবে এটারে বেশি দিবে? বরঞ্চ কম লেখায় যদি বেশি নাম্বার পাওয়া যায় সেটা আমার জন্য ভালো।
প্রতিবেদন লেখার জন্য কিছু আলাদা স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচারটাকে না ফলো করলে হচ্ছে প্রতিবেদন নাম্বার পাবো না। এর চেয়ে দিনলিপি লেখাটা ভালো। দিনলিপির স্ট্রাকচারটা কেমন আমি দেখাবো আপনাদেরকে। এছাড়াও আপনারা 71-এর দিনগুলো পড়ছেন না, জাহানারা ইমামের 71-এর দিনগুলো টাইপের। আচ্ছা, আর এইচএসসি 26-এর জন্য থাকতে পারে কি অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ, এগুলা এইচএসসি 26-এর জন্য থাকতে পারে, কঠিন কিছু না, আমরা দেখাবো পরবর্তীতে। সংলাপ বা ছোট গল্প, ইংরেজিতে ডায়ালগ নিশ্চয়ই লিখছেন, সংলাপ বা ছোট গল্প 100% আমরা সংলাপ দেওয়ার চেষ্টা করব। কতটুকু লিখতে হবে, কোনটা কতটুকু লিখতে হবে সব আমরা আলোচনা করব। আচ্ছা, সারাংশ সারমর্ম নাকি ভাব সম্প্রসারণ, আমি প্রেফার করব হচ্ছে সারাংশ সারমর্মটা, যদি গোছায়া লিখতে পারেন। যদি গোছায়া না লিখতে পারেন তাহলে ভাব সম্প্রসারণ দিয়েন, আর যদি গোছায়া লিখতে পারেন তাহলে সারাংশ দিয়েন। এখন আপনিই জানেন যে কত কম কথায় আপনি সুন্দরভাবে নিজের মনোভাবটা বর্ণনা করতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, বৈদ্যুতিক চিঠি, খুদে বার্তা, আবেদনপত্র, পত্র লিখন, ঠিক আছে। আপনার 25-এর জন্য হচ্ছে এই দুইটা আছে, বৈদ্যুতিক চিঠি আর আবেদনপত্র। আর 26-এর জন্য খুদে বার্তা, পত্র লিখনও আছে, কঠিন কিছু নাই, একেবারে সহজ, ঠিক আছে। এরপর 5টা রচনা থাকবে, যার মধ্যে হচ্ছে আমাকে একটা রচনা লিখতে হবে। 5টা রচনা পরীক্ষাতে আমরা যদি 5-6টা রচনা নাম বলবো, যেগুলা পড়লে পরীক্ষাতে কমন, 5টা রচনা দিব বা 6টা রচনা বলবো, এইগুলা থেকে পরীক্ষাতে কমন পড়বে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মান বন্টন। এতটুকু নিয়ে কারো কোনো কথা আছে? আচ্ছা, নিয়ম কি 5 মার্কের জন্য তাহলে লিখবো নাকি 1-2টা এক্সট্রা লিখবো? 5 মার্কের নিয়ম 5 নম্বরের জন্য তো লিখবেন, 5 নম্বরই তো লাগবে। আচ্ছা, এবার আপনাদের প্রতি পরামর্শ স্যার, আপনাদের প্রতি, সেটা হচ্ছে দেখেন পরামর্শটা কি কি দেখেন, আমরা কি কি কমন পড়বে একটু জেনে নিই স্যার, ভালো করে দেখেন। কমন পড়বে কি কি? রচনামূলক কোশ্চেন কমন পড়বে, ওই যে সংবৃত, বিবৃত, হাবিজাবি যেগুলো আছে না, এইগুলা পরীক্ষায় কমন পড়বে, রচনামূলক কোশ্চেন। সমাস নির্ণয় কমন পড়বে, চোখ কান খোলা রেখা ভালো করে শুনে নেন। পরবর্তী বললেন না স্যার সৃজনশীলটা কমন ফালায় দেন, সারাংশটা কমন ফালায় দেন, টোটালি আনপসিবল। দেখেন, বাক্য রূপান্তর কমন পড়বে, পরিভাষা এটাও কমন পড়বে, বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধিকরণ কমন, অনুচ্ছেদ শুদ্ধিকরণ না। রচনার মধ্যে এই রচনাগুলো পড়লে পরীক্ষায় কমন। আপনাদের অনেকের কলেজের থেকে 20-25টা করে বিশাল সিলেবাস ধরাই দিছে, দরকারই নেই। দেখেন কি কি বলতেছি, বিজ্ঞান রিলেটেড যে কোনো কিছু, ঠিক আছে, পোশাক শিল্প, পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, নারী শিক্ষা, সময়ানুবর্তিতা, আর হচ্ছে মাদকাসক্তি, এগুলা, ঠিক আছে। আপনারা কোনটা কোনটা পড়ছেন কে বলতে পারবেন? আপনারা রচনা এগুলোর মধ্যে কোনটা পড়ছেন, এগুলা থেকে পরীক্ষায় কমন পাইছেন কিনা পরীক্ষায়? এই কয়টা, পোশাক, বিজ্ঞান, পর্যটন, পরিবেশ, নারী শিক্ষা বা সময়ানুবর্তিতা, এগুলা থেকে পরীক্ষাতে কমন, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার রচনা কয় পৃষ্ঠা লিখবো, কি করব, হাবিজাবি, ওয়েট করেন, সবুরে মেওয়া ফলে। ভাব সম্প্রসারণ এটাও কমন পড়বে, বিগত বছরের কোশ্চেনগুলো পড়লে পরীক্ষাতে কমন, বিগত বছরের কোশ্চেন এই যে লেকচার সবগুলোই কমন পাইছেন, ইনশাল্লাহ এইচএসসি তো পাবেন, চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে বিষয়গুলো কমন পড়বে না, আগে বলছি দেখেন, জুলাই বিপ্লবটা আমার মতে না দেওয়াটা বেটার, ঠিক আছে। একটু মাথাটা ঠিক রাখতে হবে, কেন না দেওয়াটা বেটার, আবার অন্য কোনো ট্যাগটুক দিয়েন না, আল্লাহ বাঁচিয়েছে। দেখেন মানে বিপ্লব তো হয়েছে, যা হওয়ার হয়েছে। এখন দেখেন আমার মনের যে পলিটিক্যাল মানে হচ্ছে কি বলে দল বা পলিটিক্যাল দলকে সাপোর্ট করি, সেটা তো আমি ভুলি নাই। এখন মনে করেন স্যারের খাতার মধ্যে চলে আসছে জুলাই বিপ্লব নিয়ে রচনা, আর আপনি লিখছেন জুলাই বিপ্লব নিয়ে, মনের মাধুরী মিশায় লিখছেন, স্যার হচ্ছে আওয়ামী লীগের নেতা, পরে যা কই যায় পড়বে ঝামেলাটা, ঠিক আছে, যা আপনার খাতার উপর দেয়, উনি তো আর দেশে কিছু করতে পারতেছে না, খাতার উপরে দিয়ে হচ্ছে চালায় দিবে, ঠিক আছে। আমরা অনেক সময় করি কি, ওই যে বলি যে এরকম যে আবেদনপত্র বা ইমেল লেখা বা ইত্যাদি লেখার ক্ষেত্রে নাম না লেখা, কেন নাম না লিখতে বলি, কারণ আমাদের কিছু কিছু নাম, কিছু কিছু জেলা, কিছু কিছু মানুষ নিয়ে কিন্তু আমাদের একটু আপত্তি থাকে, কোশ্চেন থাকে। ধরেন কারো নাম হচ্ছে মনে করেন তানিয়া, এখন স্যারে মনে করেন তানিয়া নামে একটা মেয়ের দ্বারা ফ্রড হয়েছে, বা তানিয়া তার খুব ছিল, প্রিয় ছিল, কোনো কারণে সে পায় নাই তাকে, এরপর মনে করেন তানিয়া নামটার উপরেই তার সব জিদ উঠায় দিবে, কথাটা বুঝতে পারছেন? এই জন্য দরকার নাই ওই ক খ এগুলো লেখা দিয়েন, সেফ থাকাটা ভালো। আচ্ছা দেখেন কমন পড়বে না কি কি স্যার, দেখেন 1 নম্বর হচ্ছে, ওয়েট করেন, ক্লাসটা এখনো শেষ করি নাই, কোনটা কত পৃষ্ঠা লিখবেন একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন প্লিজ,
উচ্চারণ নির্ণয় কমন পড়বে না, উচ্চারণ নির্ণয় কমন পড়বে না, উচ্চারণের নিয়ম কমন পড়বে, নির্ণয় কমন পড়বে না, সারাংশ সারমর্ম কমন পড়বে না। মনে রাখেন, প্রতিবেদন বা দিনলিপি কমন না পড়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? আরে ভাই দিনলিপি বানায় লিখবেন, এগুলো আবার কমন না পড়া কি আছে? অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণী এটাও কমন পড়বে না। বৈদ্যুতিন চিঠি বা ইমেল কমন না পড়ার সমাবেশে অভিজ্ঞতা আবেদনপত্র সংলাপ এগুলো কমন পড়বে না। শুধু চিন্তার কোনো কারণ নাই, এগুলো আমাদের কমন পড়ার দরকারও নেই, ঠিক আছে? আমরা কি করব, নিয়মটা বুঝতে পারলেই হবে। সব বোর্ডের জন্য এগুলা কমন, সব বোর্ডের জন্যই। দেখেন তো এবার আসেন আমাদের স্যার এখানে দেখেন এটা বলি, আপনারা এখানে যদি নাম্বারের কথা যদি বলি, আপনারা ইজিলি হচ্ছে 90 নাম্বার পাবেন ইজিলি। এখানে যে নাম্বারগুলো পাচ্ছেন 1 2 3 4 5, এখানে আছে টোটাল 40। এই 40 নাম্বার একবারে শিওর পাবেন, একটাও ভুল যাওয়া যাবে না, একটাও ভুল যাওয়া যাবে না, বুঝতে পারছেন? 40-এ 40 পেলে আপনার এই প্লাস। আসেন এরপর দেখেন এখানে 10 ধরে নিলাম আমরা সেফ খেলার জন্য, এখানে 8 পাবেন। কলেজে কি পাইছেন এগুলা বললেন না, কলেজে ঠিক মতো খাতা দেখে না, কলেজে দেখে হচ্ছে আপনাকে আটকানোর জন্য, আর বোর্ডে দেখা হচ্ছে আপনার পাশ করানোর জন্য, ঠিক আছে? সংলাপ বা ছোট গল্প এটা হচ্ছে 10, সরি এটা 10টা আমি বললাম যে 8ই দিলাম, সরি এটা 8। হ্যাঁ হ্যাঁ, সংলাপ বা ছোট গল্প এটা হচ্ছে 8, ওকে 8। সারাংশ সারমর্ম ধরেন 8ই দিলাম সেফ খেলার জন্য। বৈদ্যুতিন চিঠি এটা যদি ভালো করে লেখেন পুরা 10-এ 10, একবারে 10-এ 10। রচনা সব মিলায় ধরলাম আমি 16 দিলাম, ঠিক আছে? দেখেন তো এইটা একবারে কম করে ধরে বলতেছি, এইটা কম করে ধরে বলতেছি, ঠিক আছে? এ প্লাস চলে আসে কিনা বলেন তো, এ প্লাস আসে? বাংলা প্রথম পত্রের মধ্যে কিন্তু আপনারা কোশ্চেন কিছু দেখলে পুরা মানে হচ্ছে দম বের হয়ে যাবে আপনার। কেন? বিশেষ করে অনুধাবন টাইপের কোশ্চেনগুলো, অনুধাবন টাইপের কোশ্চেনগুলো, কারণ আপনার চিন্তা একরকম, প্রশ্নকর্তার চিন্তা আরেক রকম। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আমরা ছোটবেলায় গল্প পড়ছিলাম, মনে আছে? বাঘ ও রাখালের গল্প। তো ওইটার মোরালটা কি ছিল? ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা বললো না, মিথ্যা বললে মানুষ বিশ্বাস করে না। তো এক বাচ্চার কাছে এটা শুনাইছে টিচারে, দেখছো কখনো মিথ্যা বললো না, কি শিখলা? শিখলাম এটাই, যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, যখনই মিথ্যা বলা ছেড়ে দেবো তখন মানুষ আর আমার সাথে থাকবে না। আরে কথা তো ঠিক, কি দেখেন কথা তো ঠিক, যে কয়বার রাখাল মিথ্যা বলছে ততবারই কিন্তু মানুষ তার সাথে ছিল। যখনই সত্য বলে বাগড়ে ডাকা শুরু করছে এবার আর মানুষ কিন্তু নাই। তো বাংলা ফার্স্ট পেপারের কোশ্চেনগুলো হচ্ছে এরকম, ফার্স্ট পেপারে কিছু নাম্বার কম পাইলেও সেটা সেকেন্ড পেপার দিয়ে হচ্ছে মেকআপ করে নেবেন, বুঝতে পারছেন? আর 2 পেপার মিলিয়ে কিন্তু এ প্লাস, সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা মেইন পড়ায় চলে যাচ্ছি স্যার। এই স্লাইডগুলো থেকে পড়লেই কমন, এই স্লাইডগুলো, তার মানে কি আমার নিয়ম পড়া দরকার নাই? ভাই বলি, এই স্লাইডটা হচ্ছে আইসিইউর রোগীদের জন্য, মাইরা কাইটটা যেমনি হোক দম ফিরে আনতে হবে। স্লাইডটা হচ্ছে আইসিইউর রোগীদের জন্য, বুঝতে পারছেন? আর যারা সুস্থ মানুষ তাদের জন্য স্লাইড না, তারা নিয়মিত পড়বেন, নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ম জেনে পড়বেন, তারপর কথাটা বুঝতে পারছেন? আইসিইউর জন্য রেডি। দেখেন উচ্চারণ, উচ্চারণের ক্ষেত্রে নির্দেশনাগুলো বলি স্যার। রচনামূলক যে উচ্চারণগুলো আছে, সংবৃত বিবৃত হাবৃত কি কি আছে না, এগুলা বিগত বছর থেকেই কমন পড়বে, কোনো ব্যাপার না। বাই কোশ্চেনে আছে 5টা না 6টা, আর কি কমন ফেলাবো বলেন, এখান থেকেই কমন। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই উদাহরণ দিতে হবে, উদাহরণ না দিলে হবে না। আপনারা অনেকেই করেন কি, নিয়ম লিখে দেন, নিয়ম লিখে পরে উদাহরণ দেখেন না, তাহলে হইল কই থেকে বলেন? আপনাকে প্রয়োগ দেখাইতে হবে না। আর উদাহরণ করার সময় আরেকটা ঝামেলা, উচ্চারণ লিখছে, ধরেন আমি কথার কথা লিখলাম যে মন, মন শব্দের উচ্চারণ লিখলাম, বাস যেমন মন হবে না, আপনাকে মন লিখে মন শব্দের উচ্চারণটাও আমাকে লিখে দিতে হবে, কথাটা বুঝতে পারছেন? মন শব্দের উচ্চারণটা দিতে হবে। যদি আপনি নিয়ম লিখছেন উচ্চারণটা নির্ণয় করে দেন নাই, তাহলে 1 নাম্বার চলে যাবে, কিচ্ছু করার নাই, ঠিক আছে? এখন বলতে পারেন স্যার একটা ইয়ার জন্য নাম্বার কেটে দিবে। দেখেন টিচারের হাতে অপশন রাখা যাবে না, টিচার যুক্তি দেওয়ার। আমরা অনেক সময় কি খাতা দেখার সময় ধরেন আমি একটা প্যারাগ্রাফ দেখতেছি, ধরেন ইংরেজিতে, আমার এক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হয়েছে যে সে একটা ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লিখছে, টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালটা ছোট হাতের দিছে, বড় হাতের কেন দেয় নাই, সামথিং এরকম কিছু একটা নিয়ে, ঢাকার একটা বিখ্যাত কলেজে। তো বাস টিচার কি করছে, 10-এ 0 দিয়ে দিছে। হ্যাঁ তুমি প্রিন্সিপালের পিটা কেন ছোট হাতে দিছো, বড় হাতের দেও নাই?
এইটা নিয়ে হচ্ছে মনে করেন গার্ডিয়ান কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আসলে ব্যাপারটা আমরা বুঝি, ব্যাপারটা হচ্ছে কি জানেন, টিচার খাতা দেখতে দেখতে পাগল হয়ে গেছে। ধরেন এখন কিছু উত্তরটা বলতে হবে, তো এটা দাঁড়িয়ে ঠিক মতো দাঁড়িয়ে 1 নম্বরও পাবেন না, শেষ। এখন যখন স্টুডেন্ট বলছে স্যার আমার 1 নম্বরও কেন দেন নাই, তুমি পি ছোট হাতে দিছো কেন, পি তো বড় হাতের হবে, শেষ, কিচ্ছু করার নেই, যুক্তি নেই। না আপনি যদি উচ্চারণটা নির্ণয় না করে দেন আর টিচার যদি 1 নম্বর কেটে দেয়, ওই তার হাতেও যুক্তি আছে যে সে তো উচ্চারণটা নির্ণয় করে দেন নাই। আমার কথাটা কি বুঝিয়াছেন? ইজ ইট বুঝিং? এইটাই 26 ব্যাচের ক্লাস। আজকের ক্লাসটা ফ্রি নিতেছি। আই রে লাপাইন। আচ্ছা, নির্ণয়মূলক উচ্চারণ কমন পড়বে না, আমরা বলে দিলাম, ঠিক আছে। সাজেশন, এই যে দেখেন সাজেশন, যেটার জন্য আপনারা বসিয়া থাকেন, এটা অধ্বনির সংবৃত উচ্চারণ, মফলা উচ্চারণ, বফলা উচ্চারণ, এই 3টা থেকে পড়লে হবে। অধ্বনির সংবৃত উচ্চারণ, মফলা উচ্চারণ আর বফলা উচ্চারণ। এছাড়াও কোশ্চেনগুলো আমি লিখে দিচ্ছি স্যার। এই যে পড়ছেন এটা কখনো? অধ্বনি বিবৃত উচ্চারণের নিয়ম লেখো, অধ্বনি বিবৃত উচ্চারণ। আচ্ছা, এরপর দেখেন অধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো। জাস্ট নিয়মগুলো পড়বেন, একবারে উদাহরণ সহ দিয়ে আছে, একবারে উদাহরণ সহ। এখন মনে করেন এখানে তো বিবৃত সংবৃত দিছি, আমি কোশ্চেনটা করলাম যে মনে করেন যে অধ্বনির উচ্চারণ লেখো, অধ্বনির 5টা নিয়ম লেখো, অধ্বনির 5টি নিয়ম, ঠিক আছে, মানে 5টি উচ্চারণের নিয়ম লেখো, এইটাই আমি দিলাম। এবার কি করবেন? এতক্ষণ তো আমি সংবৃত বিবৃত স্পেসিফিক্যালি দিলাম, ঠিক আছে। এখন বলতেছে অধ্বনির 5টা নিয়ম লেখো। ভাই এবার আপনি বিবৃত, সংবৃত, হাবৃত যা আছে, যা মনে হচ্ছে আপনি দিতে পারেন। আপনি বিবৃত বলেন, সংবৃত বলেন, সব মিলায় ঝিলে আমি 5টা দিব। কথাটা কি বুঝতে পারছেন আমার? আবার বুঝে নেন। মনে করেন আমি স্লাইডে লিখলাম অধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, ঠিক আছে। তো তখন আপনি কিন্তু এখানে বিবৃত লিখতে পারবেন না, বা এখানে লিখলাম অধ্বনির বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, আপনি কিন্তু এখানে সংবৃত উচ্চারণ লিখতে পারবেন না। কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু যদি আমি আপনাকে ফ্রি কোশ্চেন দিই যে তুমি অধ্বনির 5টা নিয়ম লেখো, ঠিক আছে, তাহলে আমি বিবৃত সংবৃত মিলায় ঝিলায় 5টা লিখলেই হবে। কথাটা কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? আচ্ছা, এবার দেখেন আদ্য অধ্বনির 5টা নিয়ম লেখা। দেখেন এখানে কি সংবৃত বিবৃত বলছে? এখানে সংবৃত বিবৃত বলে না, এখানে বলছে শব্দের শুরুতে যে স্বরে অটা হয় এইটার 5টা নিয়ম লেখা। এখানে সংবৃত বিবৃত নিয়ে কিচ্ছু বলে নাই, আপনি সংবৃত বিবৃত মিক্স করে লিখবেন, শেষ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর দেখেন অন্ত অধ্বনির সেম, এখানেও সংবৃত বিবৃত নিয়ে কোনো কথা নেই, আপনাকে ফোকাস করতে বলছে লাস্টের অধ্বনিটা নিয়ে, বাস লাস্টের অধ্বনিটা ও হইতে পারে, ও হইতে পারে, যাই হোক না কেন সমস্যা নেই, আপনি মিক্স করে লিখবেন। কথাটা কি বুঝতে পারছেন? বফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, বফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো। তারপর দেখেন হ্যাঁ মফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, বাস এগুলা পড়ে গেলেই পরীক্ষাতে কমন পড়বে, এগুলা পড়ে গেলেই পরীক্ষাতে কমন পড়বে, ঠিক আছে। তারপর দেখেন এই যে কি দেওয়া যায়, জফলা উচ্চারণের 5টা নিয়ম লেখো, মফলা, বফলা, জফলা পড়তে পারবেন, স্লাইড তো দিয়ে দিব আপনাদেরকে, চিন্তার কোনো কারণ নেই। এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, আর হচ্ছে কি এই ধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, এটা হচ্ছে সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো। এইটাই হচ্ছে আমাদের উচ্চারণের নিয়ম। উচ্চারণের রচনামূলক কোশ্চেন হচ্ছে এগুলাই, ঠিক আছে, এগুলা পড়লে পরীক্ষাতে কমন। আরেকটা আছে হচ্ছে আমাদের এই দেখেন উচ্চারণ নির্ণয়। আপনি জাস্ট বক্স ছাড়া যেমন এই যে মন, বাস আপনি এইভাবে লিখে দিবেন ম ওকার ন হসন্ত, এগুলো পড়লেও পরীক্ষাতে কমন পড়তে পারে, এগুলা থেকেও পরীক্ষাতে কমন পড়তে পারে। তবে আমি আগেই বলছি উচ্চারণ নির্ণয়টা পরীক্ষাতে কমন না পড়ার সম্ভাবনাটাই বেশি। কথাটা কি বুঝতে পারছেন? উচ্চারণের নির্ণয়টা পরীক্ষায় কমন না পড়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে ভাইরে। এইটা 26 ব্যাচের আজকে আমাদের হচ্ছে যে ব্যাচ অনুশীলন, এইটার ক্লাস 26 ব্যাচের প্রথম ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত রাখছি, এইটা আপনারা বুঝতেছেন না। আজকে কি বার? 27 তারিখ না? আজকে 27 তারিখে 26 ব্যাচের সাইকেলের ক্লাস, সাইকেলের ক্লাসটা প্রথম ক্লাসটা হচ্ছে আমরা উন্মুক্ত রাখছি সাজেশনমূলক ক্লাস হিসাবে। ওকে, এগুলা থেকে পরীক্ষাতে কমন পড়তে পারে, ঠিক আছে। অ্যাভয়েড করবেন কোন ধরনের শব্দগুলো আমি বলি, অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে ওই যে ব্রাহ্মণ টাইপের শব্দগুলো আছে না, ব্রাহ্মণ, আহ্লাদ, এই ধরনের শব্দগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এই টাইপের শব্দগুলো। কারণ দেখবেন আপনারা অনেক উচ্চারণের বইতে দেখবেন কি করবে জানেন, ওই এইচ আর দিয়ে রাখছে,
এই ঝামেলা লেগেছে, এইচআর কখন দিব, আমার এইচআর দরকার নেই, আমি এই ধরনের শব্দগুলো অ্যাভয়েড করে যাব। ঠিক আছে স্যার, আবারও বলি, এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো হচ্ছে কি নিয়ম অনুসারে কিন্তু হয়েছে। আপনি নিয়ম জানলে ভালো পারবেন, যদি নিয়ম না জেনে থাকেন তাহলে মুখস্থ করে যান, কিছু করার নাই। উচ্চারণ সম্পর্কে ক্লিয়ার, কোন কোন শব্দগুলো আসবে, কোন কোন উচ্চারণ আসবে, একটু ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? ওকে, এবার আসেন বানানের নিয়ম ও শুদ্ধিকরণ, একবারে মাখন টাইপের কোশ্চেন। ঠিক আছে, পুরাই ছক্কা, মান পরীক্ষায় যেটা থাকবে এটা ভুল, আর কোনো চিন্তা নাই, পরীক্ষায় যেটা থাকবে দেখেন কি কি, তৎসম শব্দের নিয়ম, অতৎসম শব্দের নিয়ম, আর কি প্রমিত বাংলা বানানের নিয়ম, বাস এখান থেকে কমন। তৎসম শব্দের নিয়ম, অতৎসম শব্দের নিয়ম, আর কি প্রমিত বাংলা বানাবে, এখান থেকে কমন পড়বে গেল। বিগত 5 বছরের সব শুদ্ধিকরণ পড়লেও পরীক্ষাতে কমন, কোনো চিন্তার কোনো কারণ নাই। আর রচনামূলক প্রস্তুত দেওয়ার চেয়ে আপনারা চেষ্টা করবেন হচ্ছে কি শুদ্ধিকরণ টাইপের, এই টাইপের কোশ্চেনগুলো দিলে ভালো, নির্ণয়মূলক কোশ্চেনগুলো দিলে ভালো। দেখেন খুব সহজ করে দিলাম, তৎসম শব্দ বানানের নিয়ম, এখান থেকে পরীক্ষায় 100% কমন যদি আসে আর কি। অতৎসম শব্দ বানানের নিয়ম, 5টা শব্দ, 5টা নিয়ম। প্রমিত বাংলা বানানের নিয়ম, বাস 5টা নিয়ম পারিবেন। তৎসম শব্দ বানানোর নিয়ম, অতৎসম বানানোর নিয়ম, আর কি প্রমিত বাংলা বানানোর নিয়ম। আর যদি আপনার মনে হয় না আমার এত দরকার নাই এত পড়ার, ঠিক আছে, তাহলে বাস্ট এই যে শুদ্ধ অশুদ্ধ লিখবেন কিভাবে, এরকম চার্ট করে নেবেন। ঠিক আছে, এরকম চার্ট করে এক সাইডে কি শুদ্ধ অশুদ্ধ এভাবে লিখবেন, ঠিক এখানে যেভাবে করা আছে। অশুদ্ধ শব্দটা বাম সাইডে লিখতে হবে, শুদ্ধ শব্দটা ডান পাশে লিখতে হবে। বুঝা গেছে বিষয়টা? অশুদ্ধ শুদ্ধ বিশেষ করে যে ওয়ার্ডগুলো আসে এগুলো আমি মার্ক করে দিছি আপনাদের জন্য, যেগুলা বেশি আসে। এখানে যে স্লাইডগুলো আছে এগুলা থেকেই পরীক্ষাতে ইনশাল্লাহ কমন। এই যে দারিদ্রতা, দৈন্যতা, সৌজন্যতা, কারো আসছিল কমন? নত্যবিধান সত্যবিধান হচ্ছে 25 ব্যাচের জন্য নাই, কিন্তু শুদ্ধিকরণে আছে, এই দেখেন এখানে নত্যবিধি অনুসারে ভুল এটা দেওয়া আছে, দেখছেন 26 ব্যাচের জন্য। পারিবেন পড়তে? এগুলা থেকে কমন পরীক্ষায় 100%। এই যে দেখেন, এই যে মুহুর্মুহু, সরস্বতী বানান, অন্তঃস্থল, শুশ্রূষা, অন্তঃসত্ত্বা, স্বায়ত্তশাসন, এগুলো অনেক অনেক বেশি আসে, এগুলো অনেক বেশি আসে। ঠিক আছে, এবার আসেন ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী মানে বুঝেন, পার্টস অফ স্পিচ পড়ছেন না, পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটাই হচ্ছে কি ব্যাকরণিক শব্দশ্রেণী। এখান থেকে পরীক্ষায় কমন কি আসবে দেখি আমরা একটু পরীক্ষাতে। দেখেন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই 2টা করে উদাহরণ দিবেন। ধরেন আমি লিখলাম বিশেষ্য কত প্রকার ও কি কি, জ্ঞান মনে করেন লিখলাম যে নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, এগুলা লিখলাম। অবশ্যই অবশ্যই আপনি 2টা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 2টা উদাহরণ দিবেন। ঠিক আছে, সাজেশন কি কি দেখেন রচনামূলক কোশ্চেনের ক্ষেত্রে কি কি, বিশেষ্য কত প্রকার ও কি কি এইটা আসে, বিশেষণ কত প্রকার ও কি কি, আবেগ শব্দ কত প্রকার ও কি কি, যোজক, বাস এতটুকুই। ঠিক আছে, আবেগ শব্দ, যোজক, বিশেষণ, বিশেষ্য, এই 4টা। নিয়ম লিখলে ফুল নাম্বার পাওয়া যায়, নিয়ম লিখলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ভুল হইলে নাম্বার পাবেন না ফুল, স্বাভাবিক, এখানে তো বলার কিছু নেই। হ্যাঁ, ভুল করা যাবে না, চেষ্টা করবেন। নিয়ম দিলে হয় কি 5 নাম্বারটা লিখতে গেলে আপনার সময় খরচ হবে 15 মিনিট যাবে, আর আপনি নির্ণয় দিলে 5 নাম্বার লিখতে হচ্ছে আপনার 3 মিনিট লাগবে। তো চেষ্টা করবেন হচ্ছে নির্ণয়টা দিতে। ঠিক আছে, নির্ণয়মূলক প্রশ্নের ক্ষেত্রে দেখেন কি বলতেছি, নির্ণয়মূলক প্রশ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনটা এটা না দিলেও চলবে। নির্ণয়মূলক প্রশ্নের ক্ষেত্রে একটু বুঝা নেন, যেমন দেখেন সুখ দুঃখ নিয়ে আমাদের সংসার। এখন আমি আপনাকে বললাম যে সুখ দুঃখ এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার, তো অ্যান্সারটা কি, এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য মানে বুঝেন অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি পরীক্ষার হলের মধ্যে আমার গুণবাচক বিশেষ্য লেখা দরকার নেই, আমি জাস্ট বিশেষ্য লিখলেই হবে। কথাটা কি আমার বুঝতে পারছেন? পরীক্ষার হলের মধ্যে আমি জাস্ট বিশেষ্য লিখলেই হবে, আমার গুণবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য এগুলো আমার লেখা দরকার নাই, এটাই বলতেছি। আমরা দেখেন নির্ণয়মূলক প্রশ্নের ক্ষেত্রে কি স্পেসিফিক্যালি যে শব্দটা ওইটা না দিলেও চলবে। কথাটা কি বুঝতে পারছেন? রচনামূলক প্রশ্নের চেয়ে নির্ণয়মূলক প্রশ্নটা দেওয়া বেটার, আপনারা যেটা জানতে চাইছিলেন। পরীক্ষায় উত্তরের ক্ষেত্রে এই যে অনেক সময় কি অনুচ্ছেদ থেকে আমাদের লিখতে দেয় না, অনুচ্ছেদ থেকে, আমাকে পুরো অনুচ্ছেদ লেখা দরকার নেই, আমি জাস্ট নির্দিষ্ট শব্দগুলো লিখলেই হবে। কথাটা বুঝতে পারছেন? আমি একটু পরে দেখাবো আপনাদেরকে।
পুরা অনুচ্ছেদ না লিখে নির্দিষ্ট শব্দগুলো লিখে পাশে আমরা লিখে দিব এইটা কোন প্রকার, এটা কোন প্রকার, এটা লিখলেই হবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? পুরো অনুচ্ছেদ দেখা দরকার নেই। আসলে আমরা একটু কোশ্চেনগুলো দেখি স্যার, ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও কি কি? পরীক্ষায় আসে অনেক সময়, দেখেন এটা 8 প্রকার। আচ্ছা, তারপর দেখেন বিশেষ্য কত প্রকার ও কি কি, পরীক্ষায় আসে। তারপর দেখি আমরা বিশেষণ কত প্রকার ও কি কি, জাস্ট পড়ে যাবেন। তারপর হ্যাঁ, আবেগ শব্দ কত প্রকার ও কি কি, এটা পরীক্ষায় পাইছেন কখনো? আবেগ শব্দ কত প্রকার ও কি কি, কমেন্টে জানান। আবেগ শব্দ, আপনাদের কোনো আবেগ নাই নাকি? আচ্ছা, সেম দেখেন এই যে যোজক কত প্রকার ও কি কি, যোজক, সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এগুলো পরীক্ষাতে কমন, ঠিক আছে? ক্রিয়াপদ কত প্রকার ও কি কি, এটা তুলনামূলকভাবে কম আসে। ক্রিয়াপদ তার সর্বনাম কত প্রকার ও কি কি, এগুলো তুলনামূলকভাবে কম আসে। তা আমার জন্য এগুলো দেখাই দরকার নেই, আমি কি করব? নির্ণয় দিব। নির্ণয়টা কিভাবে দিব? এই দেখেন, এই যে মনে করেন এখানে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদ থেকে 5টা শব্দ নির্ণয় করো। নিচের অনুচ্ছেদ থেকে 5টা শব্দ নির্ণয় করো, ঠিক আছে? ব্যাকরণিক শব্দ নির্ণয় করো। যেমন দেখেন এই যে গরিবকে সাহায্য করা উচিত, আমি কি করব? এত নম্বর প্রশ্নের উত্তর এখানে লিখে বা শুরু করে দিব। গরিবকে, এটা একটা নাউন। তারপর দেখেন জোরে চলতেছে, এটা একটা ক্রিয়া বিশেষণ। এক মনে টিভি দেখতেছে, এটা একটা ক্রিয়া বিশেষণ। যত তত সাপেক্ষ সর্বনাম বা আমরা যোজক দিতে পারি, ঠিক আছে? যত তত, এটা আমরা সর্বনাম না দিয়ে আমরা যোজকও দিতে পারি, সাপেক্ষ যোজক। আচ্ছা, তারপর দেখি আমরা সাঁতার কাটা, ভালো অভ্যাস। সাঁতার কাটা, এখানে একটা ভাববাচক বিশেষ্য। আপনি কি করবেন দেখেন স্যার, আপনার এই যে ভাববাচক লেখার দরকার নেই, জাস্ট বিশেষ্য লিখবেন। ক্রিয়া বিশেষণ না লিখে শুধু বিশেষণ লিখলেই হবে, সাপেক্ষ না লিখে যোজক লিখলেই হবে। বুঝতে পারছেন বিষয়টা? স্পেসিফিক্যালি আপনাকে লিখে দিতে হবে না কোনটা কি, আপনি জাস্ট হচ্ছে প্রকারটা লিখে দিলেই হবে। ইজ ইট বুঝিং? এবার দেখেন সেম, নিচের অনুচ্ছেদ থেকে নাউনগুলো নির্ণয় করো। কিভাবে আমরা নির্ণয় করব? এই যে দেখেন, এইটা আমাদের উত্তর, জাস্ট এইটা। আমি জাস্ট এত নম্বর কি শব্দের উত্তর, এত নম্বর প্রশ্নের উত্তর লিখে এখানে নাউনগুলো হচ্ছে এই এই। আমাকে পুরা অনুচ্ছেদ লেখার কোনো দরকার নাই। কথাটা কি বুঝতে পারছেন? সেম দেখেন, এই যে নিচের অনুচ্ছেদ থেকে অ্যাডজেক্টিভগুলো বের করো, এত নম্বর প্রশ্নের উত্তর শেষ, অ্যাডজেক্টিভ পদগুলো নির্ণয়মূলক। বাস, আমার পুরা অনুচ্ছেদ লেখার কোনো দরকার নেই। তো দেখেন, এইটা লিখতে আমার সর্বোচ্চ 2 মিনিট টাইম লাগবে। আর আমি যদি নির্ণয়মূলক কোশ্চেন যদি দিতে যাই, ঠিক আছে, আমার মিনিমাম 10 মিনিট লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? লিখতেছে পিঠটা এখন ব্যথা করতেছে, আমার অফলাইনের স্টুডেন্ট, মানে এগুলো একটা পিঠা দ্বারা রিলস বানাইতে পিঠা। এবার আসেন উপসর্গ ও সমাস। আপনারা অনেকেই সমাসকে ভয় পান, মারাত্মক ভয় পান। কেন ভয় পান? আপনাদের ভিতরে ঢুকাই দিছে সমাস, আপনি বুঝবেন না। আমি যখন এফআরবিতে ক্লাস নিয়েছি তখন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ক্লাস করাবো, ক্লাস না বুঝলে পরে বললেন, ঠিক আছে? কিন্তু কেউ চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করে নেই, সবাই আলহামদুলিল্লাহ পড়া বুঝছে। আর এখন আবার সবাই ভুলে গেছে, কারণ কি? পড়া নেই। দেখেন, দুনিয়ার যেই সাবজেক্টেই পড়েন না কেন, পড়ার পরে যদি চর্চা না করেন ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, ঠিক? এইটাই বাস্তবতা। তো আপনারা যারা সমাস দিতে ভয় পান তারা এই উপসর্গ সাহেবকে দিবেন, ঠিক আছে? পরীক্ষায় 100% কমন। পরীক্ষায় আসেন, উপসর্গ থেকে কোশ্চেনটা কি দেখেন, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, ঠিক আছে? অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, গেল। উপসর্গ কত প্রকার ও কি কি, উপসর্গ দিয়ে শব্দ গঠন করো। উপসর্গ দিয়ে শব্দ গঠন মানে বুঝেন? উপসর্গ যেমন এই যে প্র দিয়া, এটা ব্রো না, দেখেন প্র দিয়া কটা শব্দ দেখেন, প্রহার, ঠিক আছে? প্রহার, তারপরে প্রভাত, ঠিক আছে? এরকম সেম আমি দিলাম যে আ দিয়া কয়েকটা শব্দ গঠন করো, আমৃত্যু, ঠিক আছে? আজীবন, এই যে এভাবে, একেবারে সহজ। তারপর দেখেন 5 বছরের সমাসবদ্ধ শব্দগুলো পড়লেই হবে, স্পেসিফিক নাম না লিখে শুধু সমাসের নাম লিখলেও চলবে। এটার মানেটা কি? ধরেন আমি মনে করে লিখলাম যে একটা হচ্ছে ধরেন পঞ্চমী তৎপুরুষ একটা শব্দ, তো আমি জানি না আসলে কোন তৎপুরুষ, আমি জানি এটা তৎপুরুষ কিন্তু কোন তৎপুরুষ আমি জানি না। সেক্ষেত্রে আমি পরীক্ষার হলে কি করব? রিক্স না দিয়া পঞ্চমীটা বাদই দিয়ে দেবো, জাস্ট তৎপুরুষ লিখে দেবো, ঝামেলা। মনে লিখলাম ব্যাধিকরণ বহুব্রীহি, হ্যাঁ, এখন আমার পরীক্ষায় মনে পড়তেছে না কোন বহুব্রীহি, আমি জাস্ট শুধু বহুব্রীহি লিখবো, স্পেসিফিক্যালি হচ্ছে নামটা দেওয়া জরুরি কিছু না। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন শুরু করি। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। ইন্টারন্যাশনাল কোশ্চেন, সব সময় কমন, সব বোর্ডের জন্যই মোটামুটি। এই যে সাজেশনটা, এটা সব বোর্ডের জন্যই কমন। আচ্ছা,
6টি উপসর্গ যেটা শব্দ গঠন করে দেখা হয়, দেখেন যে পরি দিয়া শব্দ, পরিণয় দেখছেন, প্রহার দেখছেন, সুবাস, সুযোগ বা সুবাস, অতিরিক্ত দেখছেন, বাক্য প্রয়োগ করে দেখাইতে বলতেছে দেখছেন, এটা আসেই না, এটা আসেই না। আচ্ছা এর মধ্যে উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের গোড়ার ডিম কি কি আছে, এগুলা লেখো, বাদ দেন এগুলা। এবার আসেন সমাস। এই স্লাইডগুলো পড়লেই পরীক্ষাতে কমন, এই স্লাইডগুলো পড়লেই পরীক্ষাতে কমন। কিন্তু ভাই আপনাদের কি পড়ার সুযোগ হবে বলেন? আমরা অনেক সময় অনেকে লেখে যে স্যার আমি যদি ওই ক্লাসগুলো না করে কেবল এই ক্লাসটা করি কমন পড়বে না। আরে ভাই আপনি ওই ক্লাসগুলো করেন নাই কেন? আমি যত সাজেশনেই দিই না কেন, দিন শেষে সূত্র একটাই, পড়তে হবে আপনার। আপনাদের তো সমস্যা সাজেশনে না, সমস্যা হচ্ছে পড়ায়। তো স্যার পড়ালেখা না করে পাশ করলে ভালো করা যায় না, কি বলেন? এখন তো সব কিছু ইজি হয়ে গেছে। চলেন আমরা হচ্ছে পরীক্ষা ভালো করি আর খারাপ করি, ফেল টেল করে কি করি, খারাপ করলে কি করবো, বাস ধরেন 200-400 মানুষ যায় কি করবো, বাস বন্ধ করে দিব, রেল বন্ধ করে দিব, আমাদেরকে বইটি টিকাইতেই হবে, মাস টিকাইতে হবে, নয়তো খবর আছে। আচ্ছা এই দেখেন এগুলা কিভাবে লিখবেন, জাস্ট এভাবে বক্স করে লিখতে পারেন, বক্স না করা ছাড়াও লিখতে পারেন। এই যে কি কি থাকবে, সমাসবদ্ধ শব্দ, বা আমরা দিতে পারবো হচ্ছে এটাকে প্রদত্ত শব্দ, পরীক্ষার হলে প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। কোনোটা যদি ভুল হয় নাম্বার পাবেন না, হাফ নাম্বার পাওয়ার কোনো অপশন নাই, তিনোটাই ঠিক হইতে হবে, ঠিক আছে? প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম দেখছেন, তেপান্তর, তিন প্রান্তের সমাহার, দ্বিগু, নবপৃথিবী, নব যে পৃথিবী, কর্মধারয়, হাবি যাবি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এগুলা পড়িবেন কমন এগুলা। আচ্ছা এরপর আসেন, অনেকগুলো দিছি, অনেকগুলো না আসলে স্লাইডে অনেক বড় দেখা যাইতেছে। শব্দ গঠন প্রত্যয়, এটা 25 ব্যাচের জন্য না, এটা 26 ব্যাচের জন্য। বাংলা সেকেন্ড পেপারের সবচেয়ে টাফ টপিক, এই জন্য বলি সেকেন্ড পেপারে কোর্সে চাইলে ভর্তি হও ভাই, বিশ্বাস করেন প্রত্যয়টা পড়াইতে গেলে টিচারদেরও হচ্ছে খারাপ হয়ে যায় মাথা, ঠিক আছে? অথচ এটা অনেক সহজ টপিক যদি বুঝে বুঝে পড়তে পারেন প্রত্যয়টা, ঠিক আছে? আচ্ছা দেখি আমরা একটু প্রত্যয়ের ক্ষেত্রে শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি, তোমাদের সাথে আরো আলোচনা হবে, শব্দ এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি, এইটা অর্থগতভাবে শব্দ কত প্রকার ও কি কি, এটা আসবে, যৌগিক শব্দ, যৌগরূঢ় শব্দ, আর প্রকৃতি প্রত্যয়, এগুলা থেকে কমন পড়ে যাবে। এখানে যে লিস্ট আছে লিস্টটা থেকে কমন পড়ে যাবে, জাস্ট এইগুলা থেকে। তবে বুঝে পড়লে অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, বুঝে পড়লে, যদি বুঝে পড়ার টাইম থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন বাক্যতত্ত্ব, আমাদের কি কি লাগবে পরীক্ষায়, প্রশ্নগুলো। একটি সার্থক বাক্যের গুণাবলী, পার্স মনে আছে? ওই যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, মনে আছে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এটাই, ঠিক আছে? গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি, মনে আছে? গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি। আর বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়লে আপনি বাক্য রূপান্তর কমন পড়বেন। আমার দরকার নাই, আমি এখানে যে স্লাইডে যে ইয়াগুলো দিব এগুলো থেকে পরীক্ষায় কমন পড়বে, ঠিক আছে? এই দেখেন বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণাবলী, পরীক্ষায় কমন যদি আসে আর কি। আচ্ছা তারপর দেখেন তার গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, সরল, জটিল, যৌগিক ইত্যাদি ইত্যাদি। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ কি কি, বিবৃতিমূলক, প্রশ্নবোধক, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। আর এই দেখেন বাক্য রূপান্তর, আপনাকে পরীক্ষার হলে দেওয়া থাকবে, আপনার প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন লিখতে হবে না, জাস্ট উত্তরটা লিখবেন, হবে না, জাস্ট আমি উত্তরটা লিখবো। মানে দেখেন এই অংশটা পরীক্ষার হলে দেওয়া থাকবে, আপনি কি করবেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, বাস এভাবে উত্তরটা লিখে যাবেন, বাস এতটুকুই। প্রশ্ন লিখতে হবে না, কেবল উত্তরটা লিখবেন, ঠিক আছে? যেমন দেখেন ধনীরা প্রায় কৃপণ হয়, এখানে জটিল দিয়ে কি বুঝাইছে, যে এটাকে জটিল বাক্যে রূপান্তর করো, এই যে জটিল বাক্যে রূপান্তর করছি এভাবে। কারো কোনো কোশ্চেন আছে দেখি? ক্লাসটা শেষ করি, স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে, চিন্তা করেন না, স্লাইডটা দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন আছে? নাই। বাংলার পড়ানোর ক্ষেত্রে মজা একটা, মানে যে পড়ে সেও বুঝে না, যে পড়ায় সেও বুঝে না, কোনো ফিডব্যাকই নেই, কোনো ফিডব্যাকই নেই, কিছু করা উচিত। বাক্যের অপপ্রয়োগ ও অনুচ্ছেদ শুদ্ধিকরণ, স্যার এই অপপ্রয়োগটা 100% কমন থাকবে, 100% কমন, ঠিক আছে? অপপ্রয়োগের ক্ষেত্রে কিছু শব্দ দিব, এগুলা থেকে শুদ্ধ করলে দেখেন বিগত বছরের যে প্রশ্নগুলো এখান থেকে পরীক্ষাতে কমন,
বাক্যের অপপ্রয়োগ বিগত বছরের কোশ্চেনগুলো থেকে আমরা পরীক্ষায় কমন পাবো। বাক্য শুদ্ধ করার ক্ষেত্রে প্রশ্নের বাক্য লেখা জরুরি না, মানে প্রশ্ন লেখাটা জরুরি না, প্রশ্ন লিখতে হবে না, আপনি জাস্ট শুদ্ধ বাক্য লিখলেই হবে, শুদ্ধ বাক্য, ঠিক আছে। অনুচ্ছেদ শুদ্ধ করার ক্ষেত্রে পুরো অনুচ্ছেদটাই শুদ্ধ করে লিখতে হবে। এখানে একটা ঝামেলা আছে, আপনাকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদে ভুল শব্দগুলো লেখা এটা লিখলে হবে না, আপনাকে পুরো অনুচ্ছেদটাই লিখতে হবে, পুরো অনুচ্ছেদ। আর অনুচ্ছেদ শুদ্ধ করার ক্ষেত্রে শব্দ পরিবর্তন করা যাবে, অনুচ্ছেদ শুদ্ধ করার ক্ষেত্রে শব্দ পরিবর্তন করা যাবে। আচ্ছা দেখি আমরা একটু, দেখেন 8 বলি, এই দেখেন পরীক্ষা কমন, আমি এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করছি স্যার, এইটা দুইভাবে শুদ্ধ করা যায়। আমি এই ঘটনার চাক্ষুষ দেখেছি বা আমি এই ঘটনা প্রত্যক্ষ করছি, আপনি যে কোনো একভাবে শুদ্ধ করে লিখবেন, আপনি যে কোনো একভাবে শুদ্ধ করে লিখবেন, পুরো বাক্যটা লিখবেন। কথাটা কি বুঝতে পারছেন? যে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, বাস আমি শুদ্ধ করে লিখবো, শুধুমাত্র তুমি গেলেই হবে, এইটা দুইভাবে শুদ্ধ করা যায়। একটা হচ্ছে শুধু তুমি গেলেই হবে বা কেবল তুমি গেলেই হবে, আপনি জাস্ট যে কোনো একটা ভাবে হচ্ছে শুদ্ধ করে লিখবেন। কথাটা কি বুঝতে পারছেন? একভাবে শুদ্ধ করে লিখলেই হবে, বাস। এগুলা থেকে পরীক্ষাতে কমন, সে অপমান হয়েছে, আপনি জাস্ট উত্তরটা কি লিখে দেবেন, সে অপমানিত হয়েছে, বাস এতটুকু পারিবেন। এই স্লাইডগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে ইনশাল্লাহ, এগুলা থেকেই পরীক্ষাতে কমন পড়বে। আচ্ছা এবার দেখেন পরিভাষা ও অনুবাদ। পরিভাষা ও অনুবাদের ক্ষেত্রে আমি 100% পরিভাষা দিব, অন্য কিছু আমার দেওয়া দরকার নেই। অনুবাদের ক্ষেত্রে একটু জটিলতা আছে, অনুবাদের ক্ষেত্রে দেখেন বিগত বছরের প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে, যেহেতু আমার এখানে 10 নাম্বার, আমার এখানে ঠিক আছে, তো আমার পরীক্ষায় কোশ্চেন থাকবে হচ্ছে 14টা শব্দ থাকবে, আমাকে 10টা শব্দ শুদ্ধ করে লিখতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো থেকে আমার পরীক্ষায় কমন থাকবে। আর একটা জিনিস মনে রাখবেন, শব্দার্থ আর পরিভাষা দুটো কিন্তু এক না। শব্দার্থ, পরিভাষা মানে হচ্ছে কি, মানে বিভিন্ন শাস্ত্র বা বিভিন্ন পরিভাষায় ব্যবহার করে। ফর এক্সাম্পল দেখেন, একটা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টের কাছে সার্বভৌমত্ব বলতে যা বুঝে, ঠিক আছে, নর্মাল স্টুডেন্টের কাছে তা বুঝায় না। কেমিস্ট্রির স্টুডেন্টের কাছে হচ্ছে বিক্রিয়া বলতে যা বুঝায়, আমাদের কাছে কিন্তু সেটা বুঝায় না, এরকম, বুঝতে পারছেন? বাংলা লেখক, কোনো লেখক লাগবে না, এই স্লাইডগুলো পড়লেই চলবে। অনুবাদের চেয়ে পরিভাষা দেওয়াটা বেটার, অনুবাদ না দেওয়াটার চেষ্টা করবেন, অনুবাদ। আর অনুবাদের ক্ষেত্রে কমন না পাওয়ার সম্ভাবনাটাই বেশি অনুবাদের ক্ষেত্রে, ঠিক আছে। এই দেখেন এগুলা থেকে পরীক্ষাতে কমন পড়বে ইনশাল্লাহ, সব কমন পড়বে যেমন না, মিনিমাম 8টা কমন পড়বে। তারপরে আমি বলবো এই ক্ষেত্রে হচ্ছে রিস্ক না নিতে, যত বেশি পড়বেন তত ভালো হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। কারণ অনেক সময় হয় কি, অপ্রচলিত শব্দ দিয়ে দেয় যেগুলো আমি জীবনে শুনিই নেই, বা আপনারা বললো পাসওয়ার্ড অর্থ কি, আরে ভাই পাসওয়ার্ড অর্থ তো পাসওয়ার্ড, আপডেট মানে তো আপডেট না, পাসওয়ার্ড মানে হচ্ছে সংকেত, আপডেট মানে হচ্ছে হালনাগাদ। আরে ভাই সারা জীবন ইংলিশ ব্যবহার করতে করতে এখন মানে বাংলা বুঝে আসে না আমাদের, ঠিক আছে। সব জায়গায় তো ইংলিশ ব্যবহার করলে, মানে এক লোকে আপনার 21শে ফেব্রুয়ারির দিন হচ্ছে সে নিয়ত করছে যে এখন থেকে সব কথা আমরা হচ্ছে বাংলায় বলবো। তা সবাই খুশি না হলো, কাজের মেয়েটা খুশি হয়েছে, যা যাক এবার ভালো হয়েছে। এখন কাজের মেয়ে বলছে এই 1 কাপ চা আন। আরে 1 কাপ চা, কাপ তো ইংলিশ শব্দ, তাহলে কি করব? এখন বলতেছে 1 গামলা চা আন, কইব 1 পেয়ালা কইলেছে 1 গামলা চা আন। এত সময় লাগতেছে কি চা না, দেখেন যায় দেখে চায়ের পর চা করতেছে, চায়ের পরে চা করতেছে, কেন 1 গামলা কইছে, ওই যে কাপড়ে আমরা বাংলা করতে গেছি। আচ্ছা ভালো কথা, মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছে টিভি ছাড়তে, টিভি ছাড়তে গেছে টেলিভিশন, আয় হ্যাঁ টেলিভিশন তো হচ্ছে ইংলিশ শব্দ, তাহলে এবার দেখ টেলিভিশন নষ্ট। ইঞ্জিনিয়ারে ফোন দিছে যে ভাই আমার দূরদর্শনটা নষ্ট হয়ে গেছে গা। আরে দূরদর্শন কি, কবে আপনি দূরদর্শনের ইঞ্জিনিয়ার এসে ঠিক করে যান, মানে ওই যে টেলিভিশনটাই হচ্ছে আমাদের কাছে কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে গা না। আপনি যদি দূরদর্শন বলেন, ঠিক আছে, তাহলে কি এর কেউ বুঝবে না। রেডিওটাই এখন আমাদের কাছে বাংলা হয়ে গেছে, আপনি যদি আকাশবাণী কিছু বুঝবে না, ওই টাইপের আর কি, পাসওয়ার্ড অর্থ অর্থ ইত্যাদি ইত্যাদি, ডিসপোজাল, ইমপ্রিজনমেন্ট ইত্যাদি হাবিজাবি। ওকে তারপর আসেন, জাস্ট মুখস্থ করবেন আর কিচ্ছু নাই এখানে। এর সমস্যা আসলে কই থেকে? আচ্ছা কিছু সমস্যা চলে আসছে, যাই হোক। ওই যে অনুচ্ছেদ শুদ্ধিকরণ যেটা দেখাইতে নিয়েছিলাম, দেখেন অনুচ্ছেদ শুদ্ধিকরণটাই দেখছেন, পুরা ইয়াটা লিখতে হবে, অনুচ্ছেদটাই শুদ্ধ করে লিখতে হবে। অনুচ্ছেদ শুদ্ধিকরণের ক্ষেত্রে কিছু বাদ দেওয়া যাবে না। এই দেখছেন এই যে অনুচ্ছেদ শুদ্ধিকরণ, আপনি জাস্ট ভুলগুলা ঠিক করে লিখলে হবে না, আমাকে পুরা বাক্যটাই, পুরা অনুচ্ছেদটাই শুদ্ধ করে লিখতে হবে। আমি বলবো এক্ষেত্রে বাক্যের অপপ্রয়োগ দেওয়াটাই হচ্ছে বেটার, বাক্যের অপপ্রয়োগ। ওকে এবার লিখিত বিষয়াবলী সাজেশন, আপনাদের এগুলা নিয়ে অনেক কোশ্চেন আছে, লিখিত বিষয়াবলী। হ্যাঁ
তো এই কার কি কোশ্চেন আছে একটু জানান দেখি। কেউ কোনো কোশ্চেন করতেছে না, মনে হইতেছে নেটফ্লিক্সে মুভি দেখতেছে। পড়া বুঝে নাকি না বুঝে সেটাও বুঝি না। আমাকে ভরসা করেন বলে এটা লিখেন না, তাহলে হইব কি মানে পাবলিশাররা আমার বিরুদ্ধে খেপা যাবে, আপনার কারণে আমাদের হচ্ছে অনেক বই বিক্রি বন্ধ হয়ে গেছে। লিখিত বিষয়ে বলি স্যার, দেখি থাক, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। প্রথমে রচনা বা প্রবন্ধ, এখান থেকে পরীক্ষায় 5টা রচনা থাকবে, যে কোনো একটা রচনা আমরা দিব। পরীক্ষায় রচনা থাকবে 5টা। দেখেন রচনার সাজেশনটা দেখেন, এখান থেকে মোটামুটি 100% কমন। বিজ্ঞান বিষয়ক যে কোনো একটা রচনা, বিজ্ঞান, পর্যটন, পরিবেশ, পোশাক শিল্প, নারী উন্নয়ন, সময়ের মূল্য, মাদকাসক্তি, যুব সমাজ গঠন ইত্যাদি ইত্যাদি। বিতর্কিত কোনো রচনা না দেওয়াটা বেটার। সরকারের উন্নয়ন, জুলাই অভ্যুত্থান, এই ধরনের এগুলা বিতর্কিত। আমি এই কারণে বলতেছি, সব মানুষের সেন্স একরকম না। বললাম না, টিচার যদি আওয়ামী লীগের হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আবার আপনার নাম্বার কিন্তু চলে যাবে, ঠিক আছে। এটাই দেখেন, রচনায় যত বেশি কোটেশন থাকবে, কোটেশন মানে বুঝেন কোটেশন, যেমন কথা আমি হচ্ছে বিজ্ঞান যখন লিখতেছি, আমি কম্পিউটার সম্পর্কে লিখতেছি, কম্পিউটার, এই যে কম্পিউটার লিখে আপনি একটা দাগ দেন না, এটাই হচ্ছে একটা কোটেশন। যে ফার্স্টেই হচ্ছে একটা শব্দ দিয়ে নির্ণয় করে দেওয়া যে আমি কোন বিষয়ে হচ্ছে রচনাটা লিখতেছি। যত বেশি কোটেশন থাকবে তত ভালো। এখন কয়টা কোটেশন থাকা উচিত? নিম্ন পক্ষে আমি বলবো হচ্ছে 15টা কোটেশন থাকা উচিত, নিম্ন পক্ষে। আচ্ছা, এইটা 18 থেকে 20 পৃষ্ঠা রচনা লিখতে পারলে ভালো। এটার আসলে সূত্রটা কি আমি বলি। এটার সূত্রটা হচ্ছে যে আপনার সব কিছু লেখার পরে রচনা শুরু করবেন ফাইনাল ঘন্টা দেওয়ার আগ পর্যন্ত। কথাটা কি বুঝতে পারছেন? সব কিছু লেখার পরে রচনা শুরু করবেন ফাইনাল ঘন্টা দেওয়া পর্যন্ত, ঠিক আছে। তো এইটা 18 পৃষ্ঠা, নিম্ন পক্ষে যেন আমাদের 15 পৃষ্ঠা হয়। স্যার রচনার ক্ষেত্রে সাধারণত পড়ে নাম্বার দেয় না, পৃষ্ঠা গুণেই নাম্বার দেয়। আচ্ছা, অনেক সময় এমন করতে পারে আপনারা প্রথম পৃষ্ঠাতেই হচ্ছে কি সব প্যারার নাম, প্রথম পৃষ্ঠায় প্যারাগ্রাফের নাম, এইটা দেওয়া জরুরি না। প্রথম পৃষ্ঠায় কোটেশন, এইটা দেওয়াও যেতে পারে, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এইটা দেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে। প্রথম পৃষ্ঠায় যত কোটেশন আছে এটা দেওয়া যেতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। অনেক সময় টিচার শর্টকাটের জন্য করে কি, ওই মনে করেন যে পুরোটা না পড়ে জাস্ট হচ্ছে কি ওই কোটেশনগুলো পড়ে পড়ে চলে যায়, ঠিক আছে। এটা রচনা ভেদে কাঠামো ভিন্ন হবে, এই জন্য নিয়ম জানা থাকা জরুরি। আমাদের এত নিয়ম দরকার নাই, আমরা এই সাজেশনটা পড়লে পরীক্ষাতে কেমন পড়বে। রচনা নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? রচনা নিয়ে হ্যাঁ, রচনা 1 ঘন্টা লিখলেই হবে। কমন পড়লে তো লেখা যায়, একটু রিস্ক আর রিওয়ার্ড। 17 পেজ লিখছেন, হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কেজি ধরে নাম্বার দিয়ে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ইজ ইট বুঝিং? রচনা ক্লিয়ার? আমার সিগন্যাল দেন, তাহলে আমি পরে যাব। 18-20 পৃষ্ঠার, তবে কমপক্ষে যেন 15 পৃষ্ঠা যেন হয়, এই হলো কথা আর কি, ঠিক আছে। ওকে, এরপর দেখেন 1.5 ঘন্টা রচনা লিখছেন বসে বসে, আল্লাহ হেদায়েত করুক আপনাদের। যাই হোক, প্রতিবেদন ভাই এটা অ্যাভয়েড করতে পারলে ভালো। যাই হোক, তারপরে বলি, প্রতিবেদনের নির্দিষ্ট কাঠামো আছে, যত জটিলতায় যাবেন তত ঝামেলা। বুঝলেন? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একরকম, সংবাদপত্রের প্রতিবেদন আরেক রকম, 2টা কাঠামো। আপনারা অনেকে হয়তো ক্লাস করছেন বা অনেকে ক্লাস করেন নাই, যাই হোক, সংবাদপত্র প্রতিবেদন বিগত বছরের প্রস্তাবলী ছাড়াও দেখেন অভ্যুত্থান, বিভিন্ন উন্নয়ন, এগুলো থেকেও প্রতিবেদন হইতে পারে। ফর এক্সাম্পল ধরেন ইন্টারনেট যখন ছিল না বা ইন্টারনেট আসছে, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। সাজেশনগুলো কি কি? খাদ্যে ভেজাল, যানজট সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আন্দোলন টান্দোলন ইত্যাদি ইত্যাদি, পাঠাগার সংক্রান্ত প্রতিবেদন, বৃক্ষরোপণ আন্দোলন, এগুলো হচ্ছে সাজেশন। আমি মানে হচ্ছে সাজেস্ট করবো হচ্ছে প্রতিবেদন না নিয়ে আপনারা দিনলিপি লেখা। আচ্ছা, এখানে একটা বলি, প্রাতিষ্ঠানিক যেটা প্রতিবেদন, এটা 2 পৃষ্ঠায় লিখে শেষ করবেন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাবো, উদাহরণ দিব। কারো কাছে যখন অ্যাপ্লিকেশন করে আমরা কোনো প্রতিবেদন লিখি, সেটাকে আমরা বলি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এটা 2 পৃষ্ঠায় শেষ করবেন। আর বাকি যে প্রতিবেদনগুলো, সেটা 2.5 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত গেলেও সমস্যা নেই, 2.5 থেকে 3 পৃষ্ঠা, ঠিক আছে। এই দেখেন স্যার, এই একটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন, দেখছেন? জাস্ট এই সিম্পল, পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন, বাস। এই যে তারিখ দিয়ে শুরু হয়ে গেছে পত্রিকায়, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। আর এইটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, দেখছেন? অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আমরা একটা প্রতিবেদন শুরু করতেছি। তা আমরা কি বলছি?
প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো আমরা 2 পৃষ্ঠায় শেষ করব, বাম ডান। আর হচ্ছে কি বাকি যে প্রতিবেদন এটা 2.5 থেকে 3 পৃষ্ঠা যাই লেখেন কোনো সমস্যা নেই, অ্যাজ ইউজুয়াল নাম্বার আপনারা পাবেন। বুঝতে পারছেন প্রতিবেদন নিয়ে? ইজ ইট বুঝিং? প্রতিবেদন এটা একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। সংবাদপত্রের রিপোর্টটা একরকম, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আরেক রকম। কারো কাছে কোনো কিছু লেখার অনুরোধ হলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ঠিক আছে? অনুসন্ধানী প্রতিবেদনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মতোই। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর অনুসন্ধানী প্রতিবেদন প্রায় একই রকমই, ঠিক আছে? কোনো হেরফের নেই, ওগুলোর জন্য ঝামেলা করার দরকার নেই। আমরা এখানে প্রতিবেদনে পিএইচডি নিতেছি না, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন দিনলিপি। ভাই একেবারে সহজ, এগুলো কেন দেয় আল্লাহ জানে, এগুলা একবারে সহজ শেষ। প্রতিবেদনের চেয়ে দিনলিপিটা অনেক সহজ। এটা নির্দিষ্ট একটা কাঠামো আছে, বিভিন্ন নির্দিষ্ট স্থান ভ্রমণ, ঠিক আছে, কলেজের প্রথম দিন, পরীক্ষার প্রস্তুতি ইত্যাদি, এগুলা নিয়ে শুরু হবে কি দিনলিপি। কতটুকু আমরা লিখবো? 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবো। 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে আমাদের দিনলিপি শেষ। আসেন, এই যে একটা দিনলিপি শুরু হয়ে গেছে। একজন শিক্ষকের দিনলিপি দেখছেন, একটা শিরোনাম দিলাম, শিরোনাম দিয়া তারিখ শেষ, শুরু হয়ে গেছে শনিবার, আজকে এই হয়েছে হাবিজাবি ইত্যাদি ইত্যাদি হয়েছে। আপনারা ওই যে মনে আছে 71-এর দিনগুলো পড়ছিলেন না? 71-এর দিনগুলো, ওইখানে তো অনেকগুলো দিনের হচ্ছে কাহিনী তুলে ধরছে, ওইটাই 71-এর দিনগুলো টাইপের। ব্যাস, কোনো ঝামেলা নাই। 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবেন। সংলাপ, ডায়লগ ফার্স্টেই তুই তুকারি করে শুরু করেন। ওই তুই একটা মানুষের বাচ্চা, এমনি শুরু করেন না, ঠিক আছে? ভদ্রভাবে শুরু করেন। সংলাপের মধ্যে দেখেন 12 থেকে 14 জোড়ায় সংলাপ শেষ করতে হবে, পেয়ার টাইপের। হ্যাঁ, জোড়া মানে কি? মনে করছে রফিক একটা চরিত্র, তারপর কি মানিক একটা চরিত্র, শেষ। এই দুইটা মিল, দুইজনের একটা ডায়লগ হচ্ছে এক জোড়া। 12 থেকে 14 জোড়ায় আমাদের সংলাপটা শেষ করতে হবে, ঠিক আছে? সাম্প্রতিক বিষয় নিয়ে সংলাপ থাকতে পারে, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। ধরেন আমি জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের বিপ্লব, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এইগুলো নিয়ে সংলাপ। সাজেশন কি দেখেন, কলেজের রেজাল্ট, জলবায়ু পরিবর্তন, জুলাই অভ্যুত্থান, যুব সমাজের ভূমিকা, তারপর হচ্ছে পরীক্ষার প্রস্তুতি, এই বিষয়গুলো নিয়ে সংলাপ থাকতে পারে। এইটা কমন না পড়লেও সমস্যা নেই, ঠিক আছে? কেন? এটার সিস্টেমটা একটু দেখে নেবেন, কমন পড়া আমার দরকার নেই। ধরেন আমি আপনাকে বললাম যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে 2 জনের সংলাপ লেখো, তার থেকে লিখবেন লিওনেল মেসি মারাত্মক একজন ক্রিকেটার, ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনালদো ভয়ঙ্কর একজন অলরাউন্ডার, এইভাবে লিখবেন। এভাবে লিখবেন না। ক্রিকেট সম্পর্কে আমাদের কিছু না কিছু হইলো কি আইডিয়া আছে নাকি? আচ্ছা, কলেজের স্যার দিতে বলছে। আচ্ছা, ছোট গল্পের তুলনায় সংলাপ দেওয়াটা বেটার। এইটাও 2 থেকে 2.5 পৃষ্ঠায় শেষ করবে, ঠিক আছে? 2 থেকে 2.5 পৃষ্ঠায় শেষ করবেন, বাস। একটা যে কোনো এই যে 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ, ঠিক আছে? সংলাপের ভাষা হবে একেবারেই সহজ। স্যার, সংলাপের যে ভাষা এইটা হবে একেবারেই সহজ, ঠিক আছে? তারপর হচ্ছে তুই তুকারি করবেন না, তুই তুকারি করবেন না, ঠিক আছে? হবে না, তুই তুকারি করা যাবে না, ঠিক আছে? ভাষা একেবারে সহজ। আমরা যেভাবে কথা বলি, আপনারা হুমায়ুন আহমেদের বই পড়লে দেখবেন যে হিমুর সাথে সংলাপগুলো, আমরা যেভাবে কথা বলি এইটাই সংলাপের ভাষা। আবার এখন বললেন না স্যার আমরা তো আর কি ওই যে বিপ 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 দিয়ে কথাবার্তা বলি, ওটা কি সংলাপের ভাষা হবে কিনা? না, এতটা অভদ্র আমরা এখনো হইনি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা এই যে দেখেন সংলাপের একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। ইমেল বা আবেদনপত্র। স্যার এইটা, এই ইমেল জিনিসটা আমার 1 পৃষ্ঠায় শেষ করবেন। এটা 1 পৃষ্ঠা অবশ্যই বক্স আকারে করবেন। বক্স, ইমেলের একটা বক্সের ফরম্যাট আছে, ফরম্যাট অনুসারে করার চেষ্টা করবেন। আপনি যখন কম্পিউটারে একটা মেইল পাঠান দেখবেন এরকম একটা বক্স আছে, ঠিক আছে? এরকম বক্স আছে, ঠিক আছে? এই বক্সটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই বক্স দেন না, বক্স না দিলে যে নাম্বার পাবেন না এমন না, কিন্তু ওই যে টিচারের হাতে কি কারণে আপনি অস্ত্র তুলে দিতে চান? এটা তো কম্পিউটারের ফরম্যাট, এটা ঠিক না? প্রাতিষ্ঠানিক ইমেল আর ব্যক্তিগত ইমেল এক না। ব্যক্তিগত ইমেল এটা অনেকটা চিঠির মতো, ব্যক্তিগত ইমেল তারিখ তারিখ দিয়ে চিঠি। আর প্রাতিষ্ঠানিক ইমেল যেটা, এটা হচ্ছে অনেকটা চাকরির আবেদন টাইপের। এই জিনিসগুলো আমরা দেখাবো। চাকরির জন্য আবেদন, বই সম্পর্কে জানানো, এটা হচ্ছে সাজেশন। সাজেশন কি? চাকরির আবেদন, বই সম্পর্কে জানানো, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। দেখেন, ইমেল সাধারণত 1টা পৃষ্ঠায় শেষ করতে হবে, তবে ইমেলের তুলনায় আবেদনপত্র দেওয়া সহজ। আবেদনপত্রটা আমরা 2 পৃষ্ঠায় দিতে পারবো, আবেদনপত্র 2 পৃষ্ঠায় দিতে পারবো।
চাকরির আবেদনপত্র একটু জটিল টাইপের। আসলে আমরা একটা উদাহরণ দেখি, ঠিক আছে ভাই, একেবারেই সহজ। দেখেন এই যে একটা ইমেল দেখাই, আবেদনপত্র দেখাই, দেখেন এই যে চাকরির জন্য আবেদনপত্র, এটা 2 পৃষ্ঠায় শেষ করতে হবে, 2 পৃষ্ঠায়, ঠিক আছে। চাকরির জন্য আবেদনপত্র দেখছেন, এই যে এটা পারবেন না, এটা দেখছেন, এই দেখেন ফার্স্টে আমাদের কি অ্যাপ্লিকেশন টাইপের, তারপর দেখেন আমার ওই যে বায়োডাটা দেখছেন না, জীবন বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত শুরু দেখছেন, এই শেষ। আমার তো এখানে 3টা স্লাইড আসছে, আপনারা সুন্দরভাবে গোছায় 2 পৃষ্ঠা লিখতে পারবেন। এটা হচ্ছে চাকরির আবেদনপত্র, আর এইটা যদি ভালো করে লেখেন পুরা 10-এ 10, খাপের খাপ মমতাজের বাপ একেবারে পুরা। এই যে সংযুক্তি টংযুক্তি এগুলোও দিয়েন, সংযুক্তি। আর এই দেখেন খামও দিতে হবে, ঠিক আছে, চাকরির আবেদনপত্রের মধ্যে খাম দিতে হবে। আর এই দেখেন আরেকটা আবেদন, ওই যে ছোটবেলায় মনে আছে, ছোটবেলায় মনে আছে আমাদের ওই যে দাদিরে মাইরা ফেলছিলেন, নানিরা মাইরা ফেলছিলেন কতবার, ঠিক আছে, এই টাইপের আবেদন, ঠিক আছে, এইটা দেখলেও পরীক্ষাতে আপনি নাম্বার পাবেন। আচ্ছা, এবার দেখেন বৈদ্যুতিন চিঠি বা ইমেল, এই দেখেন এটা হচ্ছে চাকরির মেইল, এই দেখছেন বক্স আকারে দিছি, চাকরির মেইল, এইটা বক্স আকারে দেওয়া, ঠিক আছে। এটা 1 পৃষ্ঠায় আমাকে শেষ করতে হবে, এইটা 1 পৃষ্ঠায় আমাকে শেষ করতে হবে। এখন ওই যে সিভি দেখছেন না, সিভি কিন্তু থাকবে না, এই সিভির স্ক্যান কপি আমরা লিখবো, পাসপোর্ট সাইজের সফট কপি লিখবো, ঠিক আছে। ওই যে অ্যাটাচ ফাইল দেখছেন না, অ্যাটাচ ফাইল টাইপের, এইটা একবারে পরীক্ষায় আসলে 10-এ 10 ইমেল। এটা হচ্ছে চাকরির মেল, দেখছেন আমার এখানে 2 স্লাইডে আসছে, আপনারা যখন লিখবেন পরীক্ষায় 1 স্লাইডে মানে 1 পৃষ্ঠাতেই খুব সুন্দরভাবে চলে আসবে এটা। এখানে কিন্তু সিভিটিভি লিখতে হবে না, জাস্ট হচ্ছে ফাইল অ্যাটাচ করে দেওয়া, এটাই আমাদের কাজ। আর ইমেল লেখার সময় মনে রাখেন ওই যে ছোট হাতের সব হবে, একটা সংখ্যা হবে, মানে অরিজিনাল মেইল আইডি টাইপের। অরিজিনাল মেইল আইডি দিয়ে না, আবার টিচার নক করে তখন তার ঝামেলা। আর এই দেখেন এটা হচ্ছে ব্যক্তিগত ইমেল, এটা হচ্ছে ব্যক্তিগত ইমেল। দেখেন এই জিনিসটা ঠিক আছে, টু ফ্রম সিসিবিসিসি সাবজেক্ট দিয়ে শুরু করে জাস্ট চিঠির ফরম্যাট, দেখছেন জাস্ট চিঠির ফরম্যাট, এই আর কিচ্ছু না। পারবেন? বললাম স্লাইড নিয়ে চলে যাবেন, ওয়েট করেন, স্লাইড দিব, চিন্তা করেন না। আসলে কি স্লাইড দিয়েও লাভ নেই, আপনাদের স্লাইডই থেকে যায়, পড়ার হয় না, পড়ার হয় না। সারাংশ সারমর্ম, এতটুকু সাজেশন বুঝতে পারছেন? কয়জন আছেন? যারাই আছেন, আচ্ছা। সারাংশ সারমর্ম, এইটা পরীক্ষাতে সারাংশ সারমর্ম আমাকে 4 থেকে 5 লাইনের মধ্যে শেষ করতে হবে। আমি বলবো 4 লাইনে শেষ করার কথা, 4 লাইনের মধ্যে শেষ করতে পারলে বেটার। এটা কমন পড়বে না, তবে বিগত বছরের কোশ্চেনগুলো দেখা একটা কি করতে হবে, একটা আইডিয়া নিতে পারি আমরা। এটা কিভাবে লিখবো আমরা, কিভাবে মনে করেন একটা বিশাল রচনা টাইপের। বিশেষ করে মনে রাখবেন স্যার, শেষের লাইনগুলোর প্রতি আমরা একটু বেশি গুরুত্ব দিব। যে কোনো একটা গল্প বা যে কোনো একটা হচ্ছে কি বলে এটাকে অনুচ্ছেদ যাই দাও থাক না কেন, শেষের লাইনগুলোর প্রতি আমরা একটু বেশি ফোকাস করব, ঠিক আছে। ধরেন আমি বললাম যে দেখেন, সাবাস বাংলাদেশ এই বিশ্ব অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, ঠিক আছে। তার মানে কি, মাথা নোয়াবার থেকে হচ্ছে কি আমি প্রতিকূলতা আনতে পারি, অবিচলতা আনতে পারি। এই কথাটাকে আমরা এক ভাষায় বলতে পারি কি, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ হার মানতে জানে না, শেষ, এই টাইপের কথাবার্তা। 4-5 লাইনের লেখাকে আপনাকে 1 লাইনে লিখতে হবে, ঠিক আছে। প্রয়োজনে চ্যাট জিপিটির হচ্ছে হেল্প নিয়েন, চ্যাট জিপিটির, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এখানে আর কিছু নেই, এই দেখেন কয়েকটা উদাহরণ দিলাম, দেখছেন একটা বিশাল অনুচ্ছেদ, এটাকে 3-4 লাইনে আমরা ফুটাই তুলছি। আপনি যখন পরীক্ষায় লিখবেন, ঠিক আছে, আপনি যখন পরীক্ষায় লিখবেন তখন হচ্ছে আরো বড় হয়ে যাবে, আরো ছোট করতে হবে, চ্যাট জিপিটির হচ্ছে ইয়া করে নিয়েন, হেল্প নিয়ে নিয়েন। সমস্যা তো হবেই, সারাংশ সারমর্ম সমস্যা হবে না, হবেই তো, কারণ আমরা তো গোছায় লিখতে পারি কম, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতেই পাবো। পরীক্ষার হলে কোনো রকম বুঝ দিতে পারলেই আপনি নাম্বার পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই। দেখছেন এই যে, এই দেখেন এই যে একটা, এটা হচ্ছে কি সারমর্ম। আমার কয়েকটা কবিতা আছে, এগুলো কবি নজরুল, হ্যাঁ। ভাব সম্প্রসারণ শেষ, পরীক্ষাতে বোর্ড কোশ্চেনগুলো পড়লেই পড়ে যাবে। 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে আমার ভাব সম্প্রসারণ শেষ করতে হবে, 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে ভাব সম্প্রসারণ। হাতের লেখা পরিষ্কার যদি না হয় আপনার, অথবা অতিরিক্ত যদি বানান ভুল থাকে, তাহলে আমি বলবো হচ্ছে সারাংশ দেওয়াটাই বেটার। আবার বলতেছি, হাতের লেখা যদি আপনার খুব অস্পষ্ট থাকে এবং বানানে অতিরিক্ত ভুল হয়, ঠিক আছে, তাহলে কি, হ্যাঁ, তাহলে এটা কি সারাংশ সারমর্ম দেওয়াটাই বেটার, ঠিক আছে।
ভাব সম্প্রসারণ কিভাবে লিখবেন জাস্ট দেখেন, একটা ভাব সম্প্রসারণ দিল, আপনাকে এটা লিখতে হবে না, জাস্ট এইটা হচ্ছে স্যার কি, এটা মূল ভাব নাকি, মূল ভাব, তারপর কি সম্প্রসারিত ভাব। আপনি কোটেশনের নাম দেওয়া দরকার নেই, ঠিক আছে, আপনি কোটেশনের নাম দেওয়া দরকার নেই, জাস্ট প্যারা আকারে লিখবেন, কোটেশনের নাম দেওয়া দরকার নেই, ঠিক আছে, কোটেশনের নাম না, এই যে বাস, তারপর শিক্ষা হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। ভাব সম্প্রসারণ কমন পড়তে পারে কোনগুলা, এই জিনিসগুলা, এইগুলো ভাব সম্প্রসারণে কমন পড়বে এইগুলা। আমি বলবো হচ্ছে ভাব সম্প্রসারণ না দিয়ে যদি পারেন গোছায় লিখতে যদি পারেন, তাহলে সারাংশ সারমর্মটা দেওয়াটাই হচ্ছে বেটার, ঠিক আছে। 3 লাইনে কেমনে অর্ধেক পেজ শেষ হয়? আপনি কি বিশাল বড় বড় করে লেখেন নাকি 500 ফন্টে? আচ্ছা, থ্যাংক ইউতে চলে আসছি। এবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। বাংলা সেকেন্ড পেপারে কি আছে না আছে, কিভাবে লিখতে হবে, আপনাদের কিছু কোশ্চেন কি সলভ হয়েছে? স্যার বললাম তো, লিখে দিছিলাম তো, 2.5 থেকে 3 পৃষ্ঠা শেষ করবেন ভাব সম্প্রসারণ, 2.5 থেকে 3 পৃষ্ঠা। কারো কাত, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমাদের হচ্ছে কিন্তু কি বলে এটাকে, আচ্ছা স্লাইড দিব, চিন্তা করেন না, আমাদের কিন্তু বাংলা সেকেন্ড পেপার কোর্স, ঠিক আছে, বাংলা সেকেন্ড আজকে থেকে শুরু হচ্ছে সেকেন্ড পেপার। এটা হচ্ছে 26 সবার জন্য এই কোর্সটা, ঠিক আছে। 27টা এখন মেট্রিক পরীক্ষা দিতেছে, কয়েকদিন পরে ইয়ে হবে, তাদের জন্য এই কোর্সের আজকে হচ্ছে নির্দেশনামূলক ক্লাস শুরু হইলো আপনাদের সামনে। এটা ফুল সিলেবাসে হবে কোর্সটা। আর মনে রাখবেন, এইটা যারা আমার হচ্ছে ইয়াতে ছিলেন, সেকেন্ড পেপার কোর্সে ছিলেন, আমি একাডেমিক ও অ্যাডমিশন দুইটাই ইনশাল্লাহ কভার হবে। মানে যে টপিকগুলো হচ্ছে একাডেমিকের, যে টপিকগুলো অ্যাডমিশনে আছে, এগুলো কিন্তু কভার হবে, ঠিক আছে। প্রথম পত্র আমাদের ফুল সিলেবাস। যাই হোক, একটু প্রমোশন করায় নিলাম আপনাদেরকে। মেইন ক্লাস কবে থেকে শুরু হবে? মঙ্গলবার থেকেই ক্লাস শুরু। আজকেরটা হচ্ছে নির্দেশনামূলক ক্লাস। ওকে ভাই, ফাইনাল এক্সামের আগে কি কোনো নোটস প্রোভাইড করবেন? লাস্ট টাইম এইটাই তো নোটস, আর কি নোটস প্রোভাইড করবো বলেন? এখানে লিখে দিলাম সব কিছু, আর কি কিছু নোট প্রোভাইড করা দরকার আছে? দেখেন কত পৃষ্ঠার স্লাইড, দেখেন 157 পৃষ্ঠার স্লাইড, 157 পৃষ্ঠার স্লাইড, বলেন আর কি নোটস প্রোভাইড করব? মোট কতটা, একটু ধৈর্য ধরেন, ক্লাস শুরু না হইতে কয়টা ক্লাস হবে, কয় দিনে শেষ হবে, এগুলো করার দরকার নাই। বাংলা প্রথম প্রশ্ন, যে প্রথম দুইটাকে গুরুত্ব কম দিয়েন তাহলেই হবে, ঠিক আছে। প্রথম দুইটা সৃজনশীল গুরুত্ব কম দিয়েন, তাহলেই 7টা সৃজনশীল লিখতে পারবেন। কিন্তু প্রথম দুইটারে আপনারা যেই পরিমাণ নতুন প্রেমিকার মতো ভালোবাসেন, ঠিক আছে, পরেরগুলোর আর দামই দেন না, এই হলো কথা। স্লাইডগুলো পড়লে কি আর টেস্ট পেপার সলভ? এই দেখেন স্যার, একটা জিনিস আমার ক্ষেত্রে বলি, আমার ইয়ার ক্ষেত্রে, আমার এখানে রস্যই ব্যবহার না করে ও ব্যবহার করবেন, রস্যইক ব্যবহার করবেন না, ও ব্যবহার করবেন আমার কেয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। স্যার এইটা পড়লেই কি কমন পড়বে? না, এইটাও পড়তে হবে। কথাটা কি বুঝতে পারছেন? আর এই গল্পটা পড়লেই কি কমন পড়বে? না, এই গল্পটাও পড়তে হবে, ঠিক আছে। বাই চান্স আপনার পরীক্ষা খারাপ হইল, এখন বলেন আর কেউ কি দায় নিবে? আমি মনে করেন বললাম, বা কেউ একটা বললো এইটা পড়ো, ঢাকা ভার্সিটি 100% কমন পড়ে নেয়, তারপর কেউ দায় নিছে শুনছেন? এই জন্য আমার ক্লাস কিংবা কোনো ক্লাসের মধ্যেই স্টুডেন্ট যেহেতু আপনারা, এইটা পড়লেই কি হবে না, এটাও পড়তে হবে। এখন আপনি স্লাইড পড়ার পর যদি টেস্ট পেপার সলভ যদি না করেন, আপনি নিজের কাছে কনফিডেন্স পাবেন না, ঠিক আছে, নিজের উপর কনফিডেন্স পাবেন না। আর একটা নাম্বার যদি কম পান, তাহলে সেটা দায় কে নিবে? আমার কথাটা কি বুঝিতে পারিয়াছেন? আমি বুঝলাম না কোনগুলা বাদ দিব। প্রথম পৃষ্ঠায় কোন সাজেশন দিলাম যেগুলা বাদ দিতে বলছি? আর পরামর্শ দিয়া তো একটা স্লাইডও করে দিলাম, পরামর্শ দিয়া। ব্যাকরণের নির্ণয়, ব্যাকরণের নিয়ম জানলেই না হচ্ছে কনফিডেন্স পাবেন, নিয়ম না জানলে তো কনফিডেন্স পাবেন না, এটা তো স্বাভাবিক, কনফিডেন্স পাবেন না। ক্লাসে ভর্তি হন, তাহলে দেখেন ক্লাসগুলো করেন, যারা ক্লাস করছেন তারা বলতে পারেন কি, যারা কেউ এফআরবি ক্লাস করছেন এখানে আছেন? কোন গ্রুপ? আমাদের দ্বিতীয় পত্রের জন্য আলাদা গ্রুপই আছে। আচ্ছা, মাদ্রাসা বোর্ডের কোশ্চেন কেমন? সেমই হবে, সেম।
নিয়মগুলো কি 5টায় লিখবেন নাকি 1-2টা বেশি? না, 5 নম্বর তো আপনি লেখাই থাকবে যে এখান থেকে 5টা নিয়ম লেখো। আপনি 5টাই লিখবেন, বেশি লিখতে পারবেন না তো স্যার। করছেন? নীলা আফরোজ, বাংলার জন্য কোন বই কিনবো? বাংলা সেকেন্ড পেপারের জন্য কোনো বই লাগবে না। লিটন এফআরবিতে আছে, হ্যাঁ লিটন নিয়মিত ক্লাস করছে। আমি টু বি অনেস্ট বলি, বাংলা সেকেন্ড পেপারের জন্য কোনো বই লাগবে না। স্লাইডগুলো পড়েন, এনাফ। ঠিক আছে, বাংলা স্লাইডগুলো যদি পড়েন তো ওই দেখবেন আপনি সেকেন্ড পেপার বই কিনতে গেলে নির্ণয়মূলক, ব্যাকরণমূলক বিশাল বই কিনতে হয়। সেকেন্ড পেপারে কোনো বই কিনা জরুরি না। আচ্ছা যাক, অনেকেই আছে, ওয়াহিদ ফেরদৌস, অনেকে আছে এফআরবিতে ক্লাসে আছেন, আমার পার্সোনাল ব্যাচে আছেন। দেখেন বাংলা একেবারেই সহজ, ভয়ের কিছু নেই, তো ভাই পড়তে হবে। না পড়লে এমন কোনো উপায় নেই যেটা আপনার মানে হচ্ছে সব কমন পড়ায় দিবে বা একবার ইজি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আপনাদের সাথে এতটুকুই রইল ইনশাল্লাহ। স্যার বাক্য শুদ্ধিকরণ ক্ষেত্রে প্রশ্নের 1 নম্বরের পর 3 নম্বর, হ্যাঁ কোনো সমস্যা নেই, 1 নম্বরের পরে 3 নম্বর দিলে সমস্যা নেই তো। মনে করেন আপনি 1 নম্বর দিলেন বাক্য শুদ্ধিকরণ, 2 নম্বরটা আপনি পারেন না, 4 নম্বরটা পারেন, বাস 4 নম্বরে লিখবেন। টিচার গুনবে, টিচার সংখ্যা দেখবে না, টিচার গুনবে 1 2 3 4 5 5টা আছে কিনা। টিচার ওই যে কত নম্বর দিচ্ছেন এইটা লাগবে না, এটা দেখবে না। ঠিক আছে রিফাত, তাসনিয়া, আপনি বুঝতে পারছেন? টিচার গুনবে টোটাল 5টা আছে কিনা, আপনি কত নম্বর ক্রমিকেরটা দিচ্ছেন ওইটা দেখবে না স্যার। হ্যাঁ স্লাইড দিব। ঠিক আছে, আজকে এতটুকুই। আর এই যে যারা ক্লাস করছেন, এফআরবি হোক পার্সোনাল ব্যাচে হোক, ছোট ভাই বোনেদেরকে ক্লাসে ভর্তি করায় দেন। ঠিক আছে, আমার স্টুডেন্টরা, আমার বদনাম হলো তো প্রচারণা দরকার ভাই, আমার বদনাম হলো তোরা প্রচার করিস, হ্যাঁ তাও আমার স্টুডেন্ট বাড়বে। একবার একটা বদনামে পোস্ট আসছিল, 7 মিনিটের মধ্যে পোস্ট ডিলিট হয়ে গেছে, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লাস স্লাইডটা এখনই দিয়ে দিব, ক্লাস স্লাইডটা এখানে দেওয়া থাকবে। এফআরবির ক্লাস শেষ স্যার।